এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন পারবি না? আর কতবার বলবো তোমাকে, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না, তাও একজন হাঁটুর বয়সী মেয়েকে। আমার একটা ক্যারিয়ার আছে, লাইফ আছে, আমি আমার ক্যারিয়ারটা গুছিয়ে নিতে চাইছি। এটা কেমন কথা বাবু? তুই তো নিজেই বলেছিস তুই বিয়ে করবি। সারাদিন তোমাদের ঘ্যান ঘ্যানা নিতে রেগে বলেছিলাম মেয়ে দেখতে। কে ভেবেছিল তোমরা সেই কথা ধরে একদম বিয়ের দিনক্ষণ ঠিক করে এসে আমাকে জানাবে? বাবু, বিয়েটা আমরা ঠিক করে ফেলেছি, পরশু তোর বিয়ে। আর আজ বলছিস তুই বিয়ে করতে চাইছিস না? মেয়েটাকে তুই তো এখনো দেখিসনি, একবার দেখ, দেখবি বিয়ে না করে থাকতেই পারবি না। উঠে দাঁড়ালো আহরাব। পুরো নাম আহরাব ইশতিয়াক। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, আমার রুচিবোধ এতটাও নিচে নামেনি যে হাঁটুর বয়সী একটি মেয়েকে চোখের দেখায় বিয়ে করে ফেলবো। আর তোমাদের কাণ্ডজ্ঞান দেখলে আমি অবাক হয়ে যাই। আমার বয়স 30 আর মেয়ে এখনও 18 পেরোয়নি। তোমরা কি না তার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছ? মানুষ যখন জানতে পারবে তরুণ রাজনীতিবিদ আহরাব ইশতিয়াক এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে এখনও 18 পেরোয়নি, তখন আমার মান সম্মান আর কিছু বাকি থাকবে? আমার এতদিনের সাজানো ক্যারিয়ার মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। বাল্যবিবাহের অপরাধে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। উদ্বিগ্ন হলেন আয়েশা বেগম। এই সময়ে এসে ছেলের মুখে এই কথা মোটেও আশা করেননি তিনি। তাছাড়া মেয়ে তার বড় ভাইয়ের শালার মেয়ে, বড় মুখ করে তাদের কথা দিয়েছিল আয়েশা বেগম। মেয়েকে প্রথম দেখাতেই তার বেশ পছন্দ হয়ে গিয়েছিল, তাই আর বয়সের দিকে তাকায়নি সে, সরাসরি বিয়ে ঠিক করে ফেলেছে। কে জানতো এই সময় এসে ছেলে তার বেঁকে বসবে। অসহায় কণ্ঠে আয়েশা বেগম বলল, আবরার। আর কিছু বলতে পারল না সে, তার আগেই আহরাব বলল, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। আমি এই বিয়েটা করব না, ব্যাস এটাই শেষ কথা। বিয়ে ভেঙে দাও তুমি। আয়েশা বেগমের সামনে আর 1 মিনিটও দাঁড়ালো না আহরাব। হন হন করে হেঁটে বেরিয়ে গেল। সে খুব ভালোভাবেই জানে এই মুহূর্তে মায়ের সামনে থাকলে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করবে, কান্নাকাটি শুরু করবে। আর মায়ের কান্না একদম সহ্য করতে পারে না আহরাব। তাই আয়েশা বেগমের কিছু বলার আগেই দ্রুত প্রস্থান করলো সে। মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ল আয়েশা বেগম। সে এই মুহূর্তে এসে বিয়ে ভাঙার কথা কিভাবে বলবে? এরপর কিভাবে আর কোন মুখেই বা বড় ভাই আর তার শ্বশুরবাড়ির লোকের সামনে দাঁড়াবে? বড় ভাবিকেই বা কিভাবে মুখ দেখাবে সে? বড় ভাবি কত ভালোবাসতেন তাকে। বিছানায় নিশ্চুপ বসে রয়েছে নিশিতা। শরীরে তার লাল রাঙা একটি তাঁতের শাড়ি জড়ানো, সদ্য পা দিয়েছিল কলেজের গণ্ডিতে। বয়স আর কতই বা হবে, এই 16 কিংবা 17। তখনই যেন চারদিকে হইহুল্লোড় পড়ে গিয়েছিল তার বিয়ের। সে যে এই মুহূর্তে বিয়ে করতে চায়নি, কিন্তু মুখ ফুটে বলতেও পারেনি কাউকে। গ্রামের মেয়ে সে, স্বভাবতই ভদ্র, স্বল্পভাষী, লাজুক। তবুও শেষে মনকে বুঝিয়েছিল সে, মেনে নিয়েছিল নিজের ভাগ্যকে। স্বপ্ন দেখা শুরু করেছিল এক অচেনা অজানা সুপুরুষকে নিয়ে। একবার ছবি দেখেই তার ছবি এঁকে নিয়েছিল নিজের মনের মধ্যখানি। বিয়ের তোড়জোড় ও শুরু হয়ে গিয়েছিল। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু হায়, কাল বিয়ে আর আজ ছেলেপক্ষ কোনো কারণ ছাড়াই বিয়ে ভেঙে দিয়েছে। নিশিতার বাবা আকরাম মিয়া মাথায় হাত দিয়ে বসে পড়েছে। নিজের ভুলের জন্য মনে মনে গুমড়ে মরছে। কিছু বাজ বিচার না করেই বোন জামাইয়ের কথায় বিশ্বাস এবং ভরসা করে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছিল সে। এখন কি হলো? ছোট মেয়েটার জীবনটা নিজে হাতেই অগোছালো করে দিল। গ্রামের মানুষ যেন উঠে পড়ে লেগেছে নিশিতার খুঁত ধরতে। পাড়ায় পাড়ায় রটিয়ে দিচ্ছে নিশিতার চরিত্রে দোষ রয়েছে, তাই ছেলেপক্ষ বিয়েটা ভেঙে দিয়েছে। গ্রামে কিছু মানুষের স্বভাবই এমন, তিল হলে তারা তাল বানায়। বিছানা থেকে উঠে দাঁড়ালো নিশিতা। ধীর পায়ে হেঁটে ঘরের দ্বারের দিকে গেল। শাড়ির আঁচল ছড়িয়ে পড়েছে মেঝে জুড়ে, হাঁটু অবধি চুলগুলো খুলে ছড়িয়ে পড়েছে পিঠ জুড়ে। চোখে পড়া সযত্নে কাজলটা লেপ্টে ছড়িয়ে পড়েছে চোখের কোণে। সেদিকে খেয়াল নেই নিশিতার। নিঃশব্দে দ্বার বন্ধ করল সে। ধীর পায়ে দাঁড়ালো তার রুমের দক্ষিণ প্রান্তের জানালার কাছে। এই জানালা দিয়ে বাড়ির পেছনে পুকুর পাড়টা দেখা যায় স্পষ্ট। সেখানে আজ নেই কেউ।
সবাই আজ বাড়ির সামনের দিকে। নিশিতা আনমনেই তাকিয়ে রইল সেদিকে। জানালা থেকে আসা মৃদু বাতাসে উড়ছে তার খোলা চুলগুলো। বেশ রক্ষণশীল পরিবারের মেয়ে নিশিতা। মাথা নিচু করে বিদ্যালয়ে গিয়েছে, আবার এসেছে। গ্রামে আকরাম মিয়ার বেশ নামডাক থাকায় চোখ তুলে তার দিকে তাকানোর সাহস পায়নি কেউ। তার মনে এর আগে কখনো বসন্তের ছোঁয়া লাগেনি। এই প্রথম কোনো পুরুষকে নিয়ে মনের কোণে স্বপ্ন বুনেছিল সে। ভালোবাসার স্বপ্ন দেখেছিল। সেই পুরুষ কিনা আজ তাকে অসম্মানিত করে বিয়ে ভেঙে দিল। কাচের মতো ভেঙে গুড়িয়ে দিল তার ছোট্ট মনটাকে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিশিতার। এই বুঝি তার ভাগ্যে ছিল। সন্ধ্যা নেমেছে চারিদিকে। পাখিরা তাদের নীড়ে ফিরছে উড়ে উড়ে। সূর্যটাও আর দেখা মিলছে না আকাশে। আকাশটাকে বিষণ্ণ কালো অন্ধকারে ছেয়ে দিয়ে সূর্য ডুবে দিয়েছে তার আরেক ঠিকানায়। মাগরিবের নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। বাড়ির সকলের মিটিংয়ে বসেছে নিশিতাকে নিয়ে। বিয়েটা তো ভেঙে গেল, এখন কি করার আছে? আশরাফ সাহেব নিশ্চুপভাবে বসে আছে। বড় মুখ করে নিজের শালার মেয়ের জন্য নিজের বোনের ছেলের প্রস্তাব রেখেছিল সে। মেয়েকে নিজের মেয়ের মতোই ভালোবাসত সে। ছেলে যে শেষমেশ এই কাণ্ড ঘটাবে বুঝতেই পারেনি সে। লজ্জায় এখন মাথা কাটা যাচ্ছে তার। মেয়েটার জন্য মনটা পুড়ছে ভীষণ। আকরাম মিয়া বসে রয়েছে গম্ভীরভাবে। সবার মধ্য থেকে হঠাৎ নিশিতার বড় ফুপু মানে আশরাফ সাহেবের স্ত্রী লামিয়া বেগম বললেন, দেখ আকরাম, যা হবার হয়ে গেছে। এখানে মেয়েটার তো কোনো দোষ নেই। আর আমার ননদের ছেলের জন্য প্রস্তাবটা আমিই রেখেছিলাম। এত বড় একটা ঘটনা যখন আমার জন্যই হয়েছে, তখন নিশিতার দায়িত্ব আমি নিতে চাই। আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। আমার 2 মেয়ে, কোনো ছেলে নেই, সেখানে ওর কোনো অসুবিধে হবে না। এতক্ষণে মুখ খুলল আকরাম মিয়া, গম্ভীর কণ্ঠে বলল, আমার মেয়েকে আমি কোথাও যেতে দেব না। তোর কথা শুনে আমি একটা ভুল করেছি বুবু। আমার মেয়ে কী বা বয়স হয়েছে, তবুও তোর কথা শুনে আমি মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম। নিজেই নিজের ছোট মেয়েটার সর্বনাশ ডেকে এনেছি আমি। দীর্ঘশ্বাস ফেলল লামিয়া বেগম, বলল, আমি জানি আমি ভুল করেছি। নিশিতাকে আমি সব সময় আমার মেয়ের মতোই দেখেছি। সব কিছু বাদ দে। মেয়েটার মন এখন ভালো না। সেই দুপুরে দ্বার দিয়েছে, এখনও খোলেনি। গ্রামের লোকজন নানান কথা বলছে। অন্তত মেয়েটার কথা ভেবে মেয়েটাকে আমার সাথে যেতে দে। এখানে মেয়েটা ভালোভাবে থাকতে পারবে না। কথা দিচ্ছি, তোর মেয়ের কোনো অমর্যাদা হতে দেব না আমি। একবার যে ভুল আমার দ্বারা হয়েছে, সে ভুল আর হবে না। আকরাম মিয়া চুপ রইল। ভাবছে সে, লামিয়া বেগমের কথাগুলো একদম ফেলে দেওয়ার মতো নয়। সত্যিই তো বলছে সে। গ্রামের মানুষ তো ভালো না, আর পেয়েছেও সুযোগ। তার মেয়েটাকে তারা তো বাঁচতেই দিবে না। বিয়ে ভাঙা শহরের এলাকায় সহজে নেওয়া হলেও গ্রামে তো তা নেওয়া হয় না। একটা মেয়ের যতই দোষ না থাকুক, সবাই মিলে ওই মেয়েটারই দোষ দিবে। ওষ্ঠাঘাত করে দিবে মেয়েটার জীবন। এই গ্রামের রাস্তায় আর মাথা উঁচু করে হাঁটতে দিবে না তার মেয়েকে। চারদিকে ভেবে চিনতে আকরাম মিয়া শান্ত কণ্ঠে উত্তর দিল, আচ্ছা, মেনে নিলাম তোর কথা বুবু। আশা করছি তুই তোর কথা রাখতে পারবি। নিশিতা, নিশিতা। বারংবার ডেকে যাচ্ছে বালি, কিন্তু নিশিতার কোনো সাড়া শব্দ নেই। সে আনমনে তাকিয়ে রয়েছে আকাশটার দিকে। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। এই পূর্ণিমার চাঁদেই বিয়ের কথা ছিল তার, কিন্তু তার ছোট্ট জীবনটাকে তছনছ করে দিয়ে কোন কারণ ছাড়াই ভেঙে গেল বিয়েটা। বালি আবার চেঁচিয়ে উঠল নিশিতা, নিশিতা বলে। নিশিতা যেন শুনতেই পেল না তার ডাক। ছোট পাখিটা বুঝল না নিশিতার মনের অবস্থা। সে শুধু এইটুকু বুঝেছে তার সাথী তার সাথে কথা বলছে না। বালি হলো নিশিতার ছোট টিয়া পাখিটার নাম। কয়েক মাস আগে নিশিতা যখন সবে এসএসসি পরীক্ষা শেষ করে অবসর সময় পার করছিল, তখন একদিন আকরাম মিয়া গঞ্জের হাট থেকে নিশিতাকে এনে দিয়েছিল এই ছোট্ট পাখিটাকে। নিশিতা তখন বিছানার ওপর পা দুলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস চোখের বালি পড়ায় ব্যস্ত ছিল। ছোট পাখিটা পেয়ে খুশিতে যেন বাখারা হয়ে পড়েছিল সে। আর হাতে ছিল চোখে বালি উপন্যাসটি, তাই পাখিটার নামও রেখে দিল বালি। তারপর যখন পাখিটার মুখে কথা ফুটল, প্রথম ভাঙা কণ্ঠে নিশিতা বলে ডাক দিয়েছিল, তখন যেন নিশিতা আকাশের চাঁদ হাতে পেল। খুশিতে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছিল। নিশিতা বারংবারই ভদ্র স্বল্পভাষী চাপা স্বভাবের। সেখানে এই পাখিটা তার কথা বলার সাথী হয়ে এলো। সারাদিন পর কথা ঝুলি নিয়ে বসত এই পাখিটার কাছে। আজ তার এই পাখিটার সাথেও কথা বলতে ইচ্ছে হচ্ছে না। হারিয়ে গেছে সব অনুভূতি।
বিষণ্ণতায় ছেয়ে গেছে মনটা। ভোরের আলো ফুটেছে, নারিকেলের পাতার আড়াল থেকে সূর্যটা উকি দিচ্ছে। গ্রামের পরিবেশের এই রোদটাও যেন মিষ্টি লাগছে। নিশিতা কালকের শাড়িটা ছেড়ে গোলাপি রঙা একটা থ্রি পিস জড়িয়েছে শরীরে। লম্বা চুলগুলো বিনুনিতে আবদ্ধ করে মাথায় ওড়না চাপিয়েছে। পুরো বাড়িতে বিষাদের ছায়া ঘিরে রয়েছে। গতকাল মেয়ের বিয়ে ভাঙার মতো একটা ঘটনা ঘটল, আর আজ মেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। লামিয়া বেগম নিশিতাকে নিয়ে আজই রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। এখানে নিশিতা যতদিন থাকবে ততদিন স্বাভাবিক হতে পারবে না হয়তো। মনের দিক থেকে ভেঙে পড়বে মেয়েটা। নিশিতার মা সিনথিয়া বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। এই 16-17 বছরের মেয়েকে কখনো কাজ ছাড়া করেননি তিনি। সেই মেয়েকে আজ তাকে ছেড়ে দূরে চলে যেতে হচ্ছে। মেয়েকে ছেড়ে কিভাবে থাকবেন তিনি? আবার গতকাল থেকে মেয়েকেও পর্যবেক্ষণ করেছেন তিনি। সারা রাত দাঁড়িয়েছিলেন মেয়ের দ্বার প্রান্তে। একটু পর পর জানালা গলিয়ে উকি দিয়েছেন মেয়ের কক্ষে। আবার খারাপ কিছু ঘটিয়ে ফেলল না তো তার মেয়ে? মেয়েকে ডেকেছেন বারবার, মেয়ে উত্তর দেয়নি একবারও। মেয়ের এরূপ অবস্থা, পরাণ জ্বলছে তার। গ্রামে এভাবে মেয়েকে রেখে দেওয়াও ঠিক হবে না তার। তাহলে দিন দিন মেয়েটা আরো ভেঙে গুড়িয়ে যাবে। আকরাম মিয়াও চুপটি করে বিদায় দিচ্ছেন মেয়েকে। কলিজাটা ফেটে যাচ্ছে তার। 2 ছেলে মেয়ে তার। ছোট ছেলেটার কেবল 10 বছর। এই মেয়েটাই যে তার কলিজা ছিল। কেন সে এত বড় একটা ভুল করেছে? তার জন্যই আজ মেয়েটার এই অবস্থা। ছোট ভাই মোজাম্মেল মিয়া বারবার বারণ করেছে এত ছোট বয়সে মেয়ে বিয়ে না দিতে, শোনেনি আকরাম মিয়া। তারই খেসারত দিতে হচ্ছে তাকে। নিশিতা যেন কাল থেকেই মৌনব্রত পালন করছে। একটু টাটু শব্দ বের হয়নি তার মুখ থেকে। টিয়া পাখির খাঁচাটা নিয়ে উঠোনে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে সে। তার জামা কাপড়ের ব্যাগ এনে গাড়িতে তুলে দিচ্ছেন আকরাম মিয়া। হঠাৎ কোথা থেকে এসে নাদিরা, নাফিয়া, নিশিতার ছোট চাচা মোজাম্মেল মিয়ার মেয়ে, একসাথেই থাকে তারা। নাদিরা কেবল 13 বছরের কিশোরী, আর নাফিয়ার বয়স 7 বছর। নয়ন নিশিতার আপন ছোট ভাই। নিশিতার মধ্যে কোনো হেলদোল নেই। সে যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে নিশ্চুপ। নয়ন অশ্রুসিক্ত চোখে বলল, বুবু, তুই আমাকে একা ফেলে চলে যাচ্ছিস? উত্তর দিল না নিশিতা, শুধু চোখ তুলে তাকালো ছোট ভাইটার দিকে। নাফিয়া তার ফোলা ফোলা চোখ দুটো নিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বলল, আমি আর দুষ্টুমি করব না বুবু, তবুও তুমি আমাদের ছেড়ে যেও না। নাদিরা কিছু বলবে না, শুধু নিশিতাকে জড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে যাচ্ছে। ভাই বোনের এমন আবেগঘন মুহূর্ত দেখে চুপ থাকতে পারল না নিশিতা। কাল থেকে এই প্রথম তার মুখে কথা ফুটল। 3 ভাই বোনকে জড়িয়ে ভেজা কণ্ঠে বলল, একদম কাঁদবি না, তোরা কাঁদলে আমারও যে কষ্ট হয়। নয়ন কান্না বিজড়িত কণ্ঠে বলল, তবে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস কেন? দূর বোকা, কোথায় যাচ্ছি আমি? আমি তোদের ছেড়ে কোথাও যাচ্ছি না, শুধুমাত্র কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি, আবার চলে আসবো। নাদিরা মুখ খুলল, বলল, মিথ্যে বলছিস তুই? তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? একটু ঠোঁট প্রসারিত করল নিশিতা, বলল, কে বললো তোদের এসব কথা? আমি তাড়াতাড়ি চলে আসবো। নয়ন কান্না থামিয়ে বলল, সত্যি তো? একদম সত্যি। ছোট নাফিয়া হাত উঠিয়ে বলল, আসার সময় আমার জন্য এতগুলা চকলেট নিয়ে আসবা। নিশিতা হেসে ফেলল, বলল, আচ্ছা বাবা, নিয়ে আসবো ক্ষণ। এর মধ্যেই গাড়িতে ওঠার জন্য হাঁক ছাড়ল আশরাফ সাহেব। গাড়ি ছেড়ে দিচ্ছে। নিশিতা সবার কাছ থেকে বিদায় নিয়ে টিয়ে পাখির খাঁচা নিয়ে নিশ্চুপভাবে গাড়িতে উঠে বসলো। মুহূর্তেই ছেড়ে দিল গাড়িটি। সাই সাই করে ছুটে চলল অজানা উদ্দেশ্যে। নিশিতা বিষণ্ণ চোখে নিজের জন্ম স্থানের দিকে তাকিয়ে রইল। মনের মধ্যে তার অভিমানের পাহাড় জমেছে। সে না হয় মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই বলে বাবা মা ও তার মনের কথাটা বুঝবে না? এভাবে পাঠিয়ে দিবে অজানা উদ্দেশ্যে? বিয়ে ঠিক করলো, ভেঙেও গেল। টাটু শব্দ করল না নিশিতা। এখন তার বাবা মা তাকে দূরেও ঠেলে দিল। তারা কি বুঝতে পারেনি তাদের ছেড়ে থাকতে নিশিতার কষ্ট হবে? আচ্ছা, তার বাবা মায়ের কষ্ট হবে না তাকে ছেড়ে থাকতে? হয়তো হবে না। না হলে কি এত সহজে বিদায় করতে পারতো তাকে? প্রথমে বিদায় করতে চেয়েছে বিয়ে দিয়ে, তা পারেনি। এখন বিদায় করলো তার ভালোর দোহাই দিয়ে। চোখ দুটো ভিজে এলো নিশিতার। লামিয়া বেগম হয়তো বুঝলো নিশিতার মনের অবস্থা। হাত বাড়িয়ে আগলে নিল তাকে। নিশিতাও কিছু বলল না। আস্তে ধীরে মাথা রাখলো লামিয়া বেগমের কাঁধে। ভাবতে লাগলো এই কয়দিনে কিভাবে পরিবর্তন হয়ে গেল তার জীবন। গলায় থাকা গামছাটা দিয়ে চোখ মুছল আকরাম মিয়া।
মেয়েকে বিদায় দিয়ে চোখ দুটো ভিজে উঠেছিল তার। সিনথিয়া বেগম এগিয়ে এলেন, স্বামীর কাঁধে সান্ত্বনার হাত রাখলো সে। আবার চোখ দুটো ভিজে উঠল আকরাম মিয়ার, ভেজা কণ্ঠে বলল, আমি নিজ হাতে নিজের মেয়ে সর্বনাশ ডেকে আনলাম সিনথিয়া। ভাইয়ের অন্য কাঁধে হাত রাখলো মোজাম্মেল মিয়া, শান্ত কণ্ঠে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন দাদা ভাই। নিশ্চিত আমাদের নিশিতার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আপনি শান্ত হন দাদা ভাই। দরজার আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে নিশিতার ছোট চাচি মিনারা, মোজাম্মেল মিয়ার স্ত্রী তিনি। নিশিতার এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। নিশিতাকে সব সময় নিজের মেয়ের চোখে দেখেছেন তিনি। এ বাড়িতে প্রবেশের পর নিশিতাকে মাত্র 1 বছরের পেয়েছিলেন তিনি। তখন থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন নিশিতাকে। আজ চোখের সামনে মেয়েটার সাথে কি থেকে কি হয়ে গেল, সবই ভাগ্য। ওই যে উপরে একজন আছেন, তিনি লিখে রেখেছেন সবকিছু। চাইলেই কিছু পরিবর্তন করতে পারবো না আমরা। টানা 7 ঘন্টা জার্নি করে ঢাকা পৌঁছালো নিশিতা। ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে তার। বাড়িতে ঢোকার সাথে সাথেই 2 বোন লীলা এবং রিনা দৌড়ে এসে জড়িয়ে ধরল নিশিতাকে। লীনা নিশিতার থেকে বছর 2 বড় হলেও একদম সমবয়সীর মতোই আচরণ করে। রিনা নিশিতার থেকে 2 বছর খানেকের ছোট হলেও সেও সমবয়সীর মতোই। নিশিতাকে কাছে পেয়ে 2 বোনই ভীষণ খুশি। নিশিতার বিয়ের কথা জানলেও রিনার পরীক্ষার কারণে গ্রামে যাওয়া হয়নি তার। আর একা বাসায় রিনা কিভাবে থাকবে, তাই লীলার ও যাওয়া হয়নি গ্রামে। নিশিতার মুখে কোনো কথা নেই, যদিও সে বরাবরই চুপ। প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলে না সে। আর লীনা কখন ও এই মেয়ের এমন বড়দের মতো গম্ভীর স্বভাব মেনে নিতে পারে না কিছুতেই। দেখা হলেই কথা বলতে বলতে কান ঝালাফালা করে দেয় সে। তবে নিশিতা কখনো বিরক্ত প্রকাশ করে না তাতে। নীরব শ্রোতার মতো শুনতে থাকে তার হাজারো উদ্ভট কথা। নিশিতা একজন ভালো বক্তা না হলেও একজন ভালো শ্রোতা বটে। এই দিক থেকে আবার এই মেয়েটাকে বেশ পছন্দ লিনার। নিশিতা আসার সাথে সাথেই 2 বোন গল্প জুড়ে দিয়েছে তার সাথে। লামিয়া বেগম তেতে উঠলেন। লিনা এবং রিনাকে ঝাড়ি দিয়ে বললেন, সমস্যা কি তোদের? গল্প কি পরে করা যাবে না? মেয়েটা এতটা পথ জার্নি করে এসেছে, যা ওর রুম দেখিয়ে দে। দাঁত দিয়ে জিব্বা কাটল লিনা, বলল, ইস, একদম ভুলে গেছি। চল তোকে তোর রুম দেখিয়ে আসি। তোর রুম ধুয়ে মুছে একদম ছকাছক করে রেখেছি। নিশিতা গুটি গুটি পায়ে হাঁটা ধরল রুমের দিকে। হাঁটতে হাঁটতে চোখ ঘুরিয়ে দেখছে বাড়িটা। বেশ বড় বাড়ি, তবে তাদের গ্রামের বাড়ির মতো নয়। এ বাড়ির দেয়ালে দেয়ালে যেন শহরের আধুনিকতার ছোঁয়া। রুমে প্রবেশ করল নিশিতা। লিনা তাকে রুম দিয়েই তার বিশ্রামের জন্য চলে গেল। নিশিতা ঘুরে ঘুরে রুমটা দেখল। রুমের এক কোণে ঝুলিয়ে দিল পাখির খাঁচাটা। মিষ্টি কণ্ঠে বলল, আজ থেকে এই তোর বাসস্থান পালি। পাখিটা কি বুঝলো কে জানে, তবে বুঝদারের মতো মাথা নাড়ালো সে। নিশিতা এগিয়ে গেল জানলার দিকে। নরম কোমল হাতে সরিয়ে দিল জানলার ঝুলানো পর্দাটা। সাথে সাথে জানলা গলিয়ে ঝলমলে রোদ এসে হানা দিল রুমের ভেতরে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সময় নিয়ে লম্বা চুলগুলো খুলে দিল ধীরে সুস্থে। গাড়িতে বাতাসের ঝাপটায় চুলগুলো কেমন চট পাকিয়ে গেছে। চুল খুলতে খুলতে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চেহারা দেখে থমকে গেল সে। আচ্ছা, সে কি দেখতে এত খারাপ? খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নিজেকে। না, একদম খারাপ তো না। তবে কেন বিয়ে ভেঙে দিল ছেলেপক্ষ? তার দাদি যখন বেঁচে ছিল তখন সে প্রায়ই তার ফোকলা দাঁতে পান চিবোতে চিবোতে বলতো, বুঝলি রে নিশি, আমি যদি পোলা হইতাম তাইলে এই বুড়া বয়সেও তোর প্রেমে পইরা যাইতাম। কথাটা শুনে খিলখিল করে হেসে উঠত নিশিতা। নিশিতার দাদি সব সময় বলতো নিশিতা নাকি সুন্দরী। শুধু সুন্দরী নয়, একেবারে আগুন সুন্দরী। টানা টানা চোখ, পদ্ম ফুলের পাপড়ির মতো রাঙা তীরে ঠোঁট যুগল, সরু নাক, মুখটা একেবারে লম্বা টানের না, আবার একেবারে গোলও নয়, একদম মানানসই। আবার গায়ের রং, সে বরাবরই সকলের হিংসার কারণ। স্কুলে মেয়েরা প্রায়ই তাকে জিজ্ঞেস করত, তুই কি মেখে এত ফর্সা রে নিশিতা? উচ্চতা বেশ ঠিকঠাক, 5 ফুট 3। একজন বাঙালি মেয়ের এর চেয়ে আর লম্বা হওয়া প্রয়োজন আছে কি? দীর্ঘশ্বাস ফেলল নিশিতা। আচ্ছা, লাভ কি হলো এই আগুন সুন্দরী হয়ে? এত সৌন্দর্যের পর ও তো বিয়ে ভাঙার কালিমা লেপন হলো তার চরিত্রে। কোনো অন্যায় না করেও মানুষ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। যার ছবি মনে আঁকলো সে তো তাকে পছন্দ করলো না। একবার ফিরেও তাকালো না তার দিকে। ভেঙে ঘুরিয়ে দিল তার ছোট্ট মনটা।
সত্যিই কি কোনো লাভ আছে এত সুন্দরী হয়ে? না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তাচ্ছিল্যর হাসি হাসল নিশিতা। সময় পরিবর্তনশীল, দিন যায় মাস যায়, সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে মানুষের সম্পর্কের, অনুভূতির, স্মৃতির খাতায় চাপা পড়ে যায় অতীত। সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটেছে নিশিতারও। শহরের আলো বাতাসে তার সৌন্দর্য বেড়েছে আরও। ইন্টার প্রথম বর্ষ থেকে পা দিয়েছে দ্বিতীয় বর্ষে। পড়াশোনায় বেশ মনোযোগী সে। অতীতকে চাপা দিয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিন্তু চাইলেই কি সব অতীত চাপা দেওয়া যায়? এত সহজে ভুলে যাওয়া যায় অতীত? স্মৃতির পাতায় কোথাও একটা থেকেই যায় অতীতের কালো ছায়া। মাঠের মধ্যে উত্তপ্ত রৌদ্র, একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে নিশিতা। কোলের ওপরে রাখা কলেজের ব্যাগটা, মাথার ওপরে কাপড় দিয়ে ছাউনি করা। তবে সামান্য কাপড়ে কি আর আটকাতে পারে শক্তিশালী সূর্যের তেজস্ক্রিয় রশ্মি? গরমে রৌদ্রের নিশিতার ফর্সা মুখখানা লাল বর্ণ ধারণ করেছে। বিরক্তিতে ভুরু কুঁচকে বারবার এদিক সেদিক তাকাচ্ছে সে। তার পাশেই বসে আছে নিশিতার বান্ধবী মিলা। আজ কলেজে এসেই শুনেছিল আজ নাকি কিসের সমাবেশ রয়েছে। এই সব সভা সমাবেশ কোনো কালেই পছন্দ ছিল না নিশিতার। অতিরিক্ত মানুষ, কোলাহল, সমাবেশ কোনোটাই তার পছন্দর তালিকায় নেই। সমাবেশের কথা শোনার পরই তৎক্ষণাৎ সে বাড়ি যাওয়ার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু থেকে যেতে হলো ওই মিলার জোড়াজুড়িতে। কোন তরুণ রাজনীতিবিদ নাকি আসবে আজ? তবে একটাবার সামনে থেকে দেখার সুযোগ নাকি হাতছাড়া করতে পারবে না মিলা। নামকরা রাজনীতিবিদ সে, তবে নিশিতার আগ্রহ করে তার নাম জানতে চায়নি। এই সব বিষয়ে বরাবরই তার আগ্রহ কম, কিন্তু যার জন্য এত অপেক্ষা সে কোথায়? তার তো দেখাই পাওয়া যাচ্ছে না। মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। তবে অদ্ভুত ব্যাপার হলো আজকের সমাবেশ ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। সচরাচর এই ধরনের সমাবেশে ছেলেদের সংখ্যাই বেশি থাকার কথা। নিশিতা একবার চোখ বুলালো চারিদিকে, অতঃপর কোলের উপর রাখা কলেজ ব্যাগটা খুলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্ম নদীর মাঝি উপন্যাসটি বের করলো। পরশুদিন লাইব্রেরি থেকে বইটা নিয়েছিল সে, তবে পড়া হয়নি এখনো। বইয়ের পাতা উল্টিয়ে প্রথম পাতায় চোখ বুলালো নিশিতা। পড়া শুরু করলো প্রথম লাইনটি। বর্ষার মাঝামাঝি। আর পড়তে পারল না নিশিতা। মাইকের অনাকাঙ্ক্ষিত কারো নাম শুনে চোখ তুলে তাকালো সে। আকস্মিকভাবে চমকে গেল সে। একে একে চোখের সামনে ভেসে উঠল বিষাদময় অতীত। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল স্টেজে দাঁড়ানো সুপুরুষটির দিকে। এই তো সেই পুরুষ যাকে মনের কোঠায় ঠাঁই দিয়েছিল সে। এই সুদর্শন ব্যক্তির একবার ছবি দেখেছিল সে, সরাসরি দেখা হয়নি কখনো। সাদা পাঞ্জাবি পরিহিত পুরুষটি হাত নাড়িয়ে নাড়িয়ে স্টেজে বক্তৃতা দিচ্ছে। তীব্র গরমে একটু পরপর চোখ মুখ কুঁচকে নিচ্ছে সে। শ্যামবর্ণা কপাল বেয়ে জেগে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। সাদা পাঞ্জাবি আটসাট বেঁধে রয়েছে তার বলিষ্ঠ দেহে, জিম করা পেশিবহুল দেহে তার। নিশিতা আর তাকিয়ে থাকতে পারল না সেই পুরুষটির দিকে। হাতে থাকা উপন্যাস বইটি আবার স্থান দিল ব্যাগের ভেতরে। ব্যাগটি কাঁধে নিয়ে দাঁড়ালো সে। এবার আর মিলার জন্য অপেক্ষা করল না নিশিতা। দ্রুত পায়ে সমাবেশের স্থান ত্যাগ করল সে। না দেখে না চিনে যে পুরুষটির ছবি এঁকেছিল নিজের মনে, আজ যেন তাকে দেখেই হৃদয়ে তীব্র দহনের সৃষ্টি হচ্ছে। এতদিন পর আবার সেই পুরনো ক্ষতগুলো তাজা হতে শুরু করেছে। মনের ভিতরে গড়া অভিমানের পাহাড় যেন বেরিয়ে আসতে চাইছে বাইরে। সে ওই ব্যক্তির সামনে বসে থাকতে পারবে না, আর এক মুহূর্তও থাকতে পারবে না। সেই শক্তি তার নেই। সমাবেশে এত সংখ্যক মানুষের মধ্যে কেউ একজন তার অভিমানের পাহাড় নিয়ে উঠে গেল। আজও তা জানা হলো না আহরাবের। অতীত বর্তমান সবকিছু রইল তার জানার বাইরে। সে কখনো জানতেও পারল না তার ভুলের জন্য একটা ছোট্ট মেয়ের জীবন এলোমেলো করে দিয়েছে। তার চোখের আড়ালে যে তার ভুলের কারণে একটা মেয়ে রাত দিন চোখের পানি ফেলেছে, তার জন্য নিজের চিত্তে অভিমানের পাহাড় জমিয়েছে। তার জানা হলো না কিছুই, সে বুঝল না কিছুই। চারিদিকে আঁধার ঘনিয়ে এসেছে। সমাবেশ শেষ হতে হতে সন্ধ্যা নেমেছে। পুরো শহর আলোকিত হয়ে উঠেছে সোডিয়ামের কৃত্রিম আলোয়। নিজের দলবল নিয়ে মসজিদ থেকে নামাজ শেষে মাত্রই বেরিয়েছে আহরাব। তাদের সাথে কথা বলতে বলতে গাড়ির দিকে এগুচ্ছে সে। হঠাৎ করেই প্রবল ঝংকার তুলে বেজে উঠল তার মুঠোফোনটি। আহরাব ডান পকেট হাতড়ে বের করল মুঠোফোনটি। ফোনের স্ক্রিনে ভেসে উঠল মা নামটি। আহরাব ইশারায় আশেপাশের সবাইকে চুপ করতে বলল। মুহূর্তেই চুপ হয়ে গেল সবাই। আস্তে ধীরে রিসিভ করলো কলটি। কানের কাছে নিয়ে আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম।
মামার বাসায় গিয়েছিল। না, এখনো যাইনি। একটু আগেই সমাবেশ শেষ করে নামাজ সেরে বেরিয়েছি কেবল। আচ্ছা, মামার সাথে দেখা করে আসিস। না গেলে হয় না মা? উত্তরাতে গিয়েছিস আর তাদের সাথে দেখা করে আসিসনি? বড় ভাই জানতে পারলে খুবই কষ্ট পাবেন। তাদের সাথে দেখা করেই বাড়ি ফিরবি। আচ্ছা, রাখছি মা। ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। আকাশে মেঘ জমেছে, গুরু গুরু ডাকছে। বৃষ্টি হবে বুঝি। আকাশটাও বুঝি আজ বিষণ্ণতায় ছেয়ে গেছে। নিশিতা কলেজ থেকে এসে সেই যে দ্বার দিয়েছে আর খোলেনি। দুপুরের খাবারটাও খায়নি। লামিয়া বেগম ঘুরে ঘুরে অনেকবারই ডেকে এসেছে নিশিতাকে, তবে বারবারই ভেতর থেকে একটা উত্তরই এসেছে, খাবো না, খিদে নেই। ড্রয়িং রুমের সোফায় চিন্তিত মুখে বসে আছে লামিয়া বেগম, আশরাফ সাহেব পাশেই দাঁড়িয়ে রয়েছে লিনা আর রিনা। তারাও বেশ চিন্তিত। হঠাৎ মেয়েটার কি হলো? সকালেও তো ঠিকই ছিল সবটা। হাসি মুখে কলেজে গেল আর বিষণ্ণ মুখে কলেজ থেকে ফিরল। কলেজে কি কিছু হয়েছে? মেয়েটাকে জিজ্ঞেস করলেও কিছু জানা যাবে বলে মনে হয় না। মেয়েটা যে বড্ড চাপা স্বভাবের, কষ্টে গুড়িয়ে গেলেও নিজের কষ্টের কথা কাউকে বলবে না। হঠাৎ ঝংকার তুলে বেজে উঠল কলিং বেলটা। লিনা ভ্রু কুচকে শুধালো, এত রাতে আবার কে এলো? লামিয়া বেগম খিটখিটে কণ্ঠে বললেন, সে তো দরজা খুললেই দেখতে পাবি, যা গিয়ে দরজা খুলে দে। লিনা বিরস ভঙ্গিতেই হাই তুলতে তুলতে দরজাটা খুলে দিল। সামনের ব্যক্তিকে দেখেই চমকে গেল সে, অবাক হলো ভীষণ। পেছন থেকে লামিয়া বেগম হাঁক ছাড়ল, ওভাবে খাম্মার মতো দাঁড়িয়ে আছিস কেন? কে এসেছে? আহরাব লিনার দিকে তাকালো একবার, অতঃপর তার পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। আকস্মিক আহরাবকে দেখে চমকে গেল সবাই। লামিয়া বেগম এবং আশরাফ সাহেব একে অপরের মুখ চাওয়াচাই করছে। সেই যে বিয়ে ভেঙেছে তারপর থেকে আহরাব আর তাদের বাসায় আসেনি। আজ হঠাৎ কি মনে করে? তবে কি নিশিতার মন খারাপের কারণ এই আহরাব? আহরাব সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সবাইকে। সে বেশ ভালোই বুঝতে পেরেছে তাকে দেখে চমকে গিয়েছে সবাই। চমকানোরই কথা। এতদিন পর হুট করে কাউকে কিছু না জানি এভাবে আসলে তো চমকানো স্বাভাবিক। আহরাব লিনাকে চোখের ইশারায় ডাকলো। হাতে থাকা মিষ্টি চানাচুর বিস্কিটের প্যাকেটগুলো ধরিয়ে দিল তাকে। লামিয়া বেগমের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, বলল, ওভাবে তাকিয়ে আছো কেন মামিমা? মনে হচ্ছে যেন ভূত দেখেছো। মেকি হাসলো লামিয়া বেগম, বলল, আরে না না বাবা, হঠাৎ এতদিন পর দেখি একটু চমকে গিয়েছিলাম। তোমাদের চমকে দিতেই তো এসেছি আমি। আচ্ছা বস এখন, আমি তোর জন্য শরবত আনি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। গলাটা শুকিয়ে গেছে ভীষণ। রিনা বিড়বিড় করে বলল, গলা শুকিয়ে গেছে তো পানি খান, শরবতের কি প্রয়োজন? লিনা একটা চিমটি কাটলো রিনার হাতে। রিনা আহ শব্দ করে তাকালো লিনার পানে। লিনা ফিসফিসিয়ে বলল, চুপ থাক, ভাইয়া শুনতে পেলে তোর গর্দান যাবে। রিনা চিবিয়ে চিবিয়ে বলল, এতদিন পর ওই লোকের আমাদের বাড়িতে আসতে বলছে কে? একবার ইসিতা আপুর জীবনে আগুন জ্বালিয়ে শান্তি হয়নি, আবার এসেছে। লিনা হাত জোর করে বলল, চুপ জারি না, একটা কথাও যদি ভাইয়ার কানে যায় তবে আর আমাদের আস্ত রাখবেন না। তাদের কথার মধ্যে হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠে কেঁপে উঠল তারা দুজনই। আহরাব তার গম্ভীর কণ্ঠে শুধালো, কি গুজগুজ ফিসফিস করছিস তোরা? মেকি হাসল লিনা, বলল, কই কিছু না তো। বিছানায় উপর হয়ে শুয়ে আছে নিশিতা। পিঠ জুড়ে তার ঘন কালো লম্বা চুলগুলো বিচরণ। নিজেকে ধাতস্থ করল সে, নিজেকে শক্ত হতে হবে। অতীতের পাতা উল্টিয়ে নিজেকে বর্তমানে বিষাদময় করার কোনো মানেই হয় না। অতীতের পাতা উল্টিয়ে নিজের বর্তমানকে বিষাদময় করার কোনো মানেই হয় না। ওই পুরুষটির সাথে তো নিশিতার কোনো সম্পর্ক ছিল না, গড়েও ওঠেনি কোনো প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠার আগেই ভেঙে গেছে সব। শুধু একতরফা নিশিতার মনের কোণে ছবি এঁকেছিল সে, যার জন্য এত কিছু তার মনে তো কোনো কালেই এতটুকু জায়গা করে নিতে পারেনি সে। তবে তাকে নিয়ে এত কেন ভাববে নিশিতা? কেন জীবনকে করবে বিষাদময়? না, আর তাকে নিয়ে ভাববে না নিশিতা। স্মৃতির সেই বিষাদময় অধ্যায় বিচরণ বন্ধ করবে সে। উঠে দাঁড়ালো নিশিতা, লম্বা চুলগুলো হাত খোপা করে নিল, সাদা ওড়নাটা মাথায় চাপিয়ে নিয়ে নেমে এলো। ক্ষুধায় পেট চোচো করছে। ডাইনিং টেবিলে বসে আছে আশরাফ সাহেব, আহরাব, লিনা আর রিনা। আর তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে লামিয়া বেগম। সে কতক্ষণ লামিয়ার মুখ পানে তাকাচ্ছে, কতক্ষণে মেয়েদের মুখ পানে তাকাচ্ছে।
এই মুহূর্তে এখানে কি নিশিতাকে ডাকা ঠিক হবে? আর না ডেকেও তো পারা যাচ্ছে না। মেয়েটা দুপুর থেকে কিছুই খায়নি। আশরাফ সাহেবও বসে আছেন নিশ্চুপ। ভাতের লোকমা তার গলা দিয়ে নামছে না কিছুতেই। লিনা আর রিনা খোঁচাখুচি করছে একে অপরকে। আহরাব খাবার টেবিল পর্যবেক্ষণ করছে সকলকে। এবার তার মনে হতে শুরু করেছে সে বোধহয় এখানে এসে সকলের সমস্যায় ফেলে দিল। মনের মধ্যে ওঠা প্রশ্ন সে করেই ফেলল। শান্ত কণ্ঠে বলল, আমি কি এখানে এসে তোমাদের সমস্যায় ফেলে দিলাম মামিমা? জোরপূর্বক হাসল লামিয়া বেগম। বলল, না না, তেমন। আর কিছু বলতে পারল না লামিয়া বেগম। সিঁড়ির দিকে চোখ গেল তার। সে সিঁড়িটায় দাঁড়িয়ে আছে নিশিতা। মনের মধ্যে তার কি চলছে বোঝা দেয়। মামুনির দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো আহরাব। এক মুহূর্তই যেন থমকে গেল সে। ইস, হার্টবিট বুঝি মিস হয়ে গেল একটা। কোনো এক শুভ্র পরী দাঁড়িয়ে আছে তার দোরগোড়ায়। একটু পর পর বিদ্যুৎ চমকানোর আলোতে পরিষ্কার হয়ে উঠছে তার মুখশ্রী। তীর তীর করে কাঁপছে ওই শুভ্র পরীর ঠোঁট জোড়া। মৃদু বাতাসে দুলে উঠছে কপালে আছড়ে পড়া দুগাছি চুল। আহরাব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার মুখপানে। নিশিতা ধীর পায়ে এগিয়ে এলো খাবার টেবিলের সামনে। আস্তে ধীরে বসলো আহরাবের ঠিক বিপরীত পাশে। আর তাকিয়ে থাকতে পারল না আহরাব। চোখ নামিয়ে খাবার প্লেটে দৃষ্টি নিবদ্ধ করল সে। লামিয়া বেগম খাবার দিল নিশিতাকে। নিশ্চুপভাবে খাবার শেষ করে আবার উঠে গেল সে। একেবারের জন্য তাকালো না অপর পাশে বসা সুদর্শন পুরুষটির দিকে। আহরাবের মনে মনে রাগ হলো ভীষণ। এত কিসের অহংকার এই মেয়ের যে একটা বার ফিরেও তাকালো না তার দিকে। যেখানে হাজার হাজার মেয়েরা তাকে এক পলক দেখার জন্য অস্থির হয়ে থাকে, আহরাব খুব করে চাইছিল এই মেয়েটি তার দিকে একটা বার অন্তত তাকাক, তার মুগ্ধ নয়ন জোড়া একবার দৃষ্টি নিবদ্ধ করুক, কিন্তু সে করল না। আশাহত হলো আহরাব। আচ্ছা, সে কেন চাইল এই মেয়েটি তার দিকে একটাবার তাকাক? আগে তো কখনো এমন হয়নি। আগে তো কোনো মেয়েকে দেখে এমন অদ্ভুত অনুভূতিও জাগেনি তার মনে। সব সময় ক্যারিয়ার আর রাজনীতির পেছনেই ছুটেছে সে। তবে আজ কেন এমন হলো? এই মেয়েটিই বা কে? আগে তো একে কখনো দেখেনি। নিজেকে সংযত করতে পারল না আহরাব। মুখ ফুটে প্রশ্ন করেই ফেলল, মেয়েটি কে মামি? আমার ভাইয়ের মেয়ে। ও। খাওয়ার দিকে মনোনিবেশ করল আহরাব। সে চিনতেই পারল না নিশিতাকে। চিনবেই বা কি করে? সে তো কখনো দেখেও নি তাকে। হয়তো এতদিনে সে এটাও ভুলে গিয়েছিল কখনো সে বিয়ে ভেঙেছিল একটি মেয়ের সাজানো গোছানো স্বপ্ন। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আজ আর আহরাবের বাড়ি ফেরা হয়নি। থেকে গিয়েছে আশরাফ সাহেবের বাড়িতেই। নিশিতার রুমের একটা রুম পরেই থাকতে দেয়া হয়েছে তাকে। রাত বেড়েছে বেশ, মধ্যরাত হয়তো। পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ আহরাবের। বিছানার পাশে জগটায় পানির ছিটে ফোঁটাও খুঁজে পেল না সে। কি আর করার, নিচে যেতে হবে পানির জন্য। উঠে দাঁড়ালো আহরাব। হাতের জগটা নিয়েই হাঁটা ধরল নিচের দিকে। নিজের রুমের পরে এক রুম পেরুতেই থমকে গেল সে। ভেতর থেকে লাগাতার একটা আওয়াজ আসছে। কে কথা বলছে রুমের ভেতরে? তাও বারবার একই কথা। কৌতূহল বশত দরজায় কান পাতল আহরাব। বৃষ্টির শব্দে স্পষ্ট শোনা যাচ্ছে না কিছুই। আলতোভাবে দরজায় ধাক্কা দিল সে। অমনি খুলে গেল দরজাটা। কে থাকে এই রুমে? কৌতূহল হলো ভীষণ। কোনো দিকে না তাকিয়ে ভেতরে ঢুকে পড়ল সে। অন্ধকার রুমে ডিম লাইটের মৃদু আলোয় যেন একটু আলোকিত করতে পেরেছে রুমটা। ডিম লাইটের আবছা আলোয় হেঁটে চলছে আহরাব। চোখ ঘুরিয়ে তাকালো রুমের চারদিকে। কই, রুমে তো কেউ নেই। তাহলে কথা বলল কে? চারিদিকে চোখ বোলাতে বোলাতে এক কোণে চোখে পড়ল একটি টিয়া পাখির খাঁচার ওপর। আহরাব এগিয়ে গেল খাঁচাটার দিকে। তবে কি এই টিয়া পাখিটাই কথা বলছিল নাকি? টিয়া পাখি কি সত্যিই কথা বলতে পারে? কৌতূহল বশত আহরাব প্রশ্ন করল, এই টিয়া, তুই কি কথা বলতে পারিস? কিচকিচ করে উঠল টিয়া পাখিটি। কিচকিচিয়ে কণ্ঠে বলল, আমি টিয়া নই, আমি বালি আমি। অবাক হলো আহরাব। টিয়া পাখিটি সত্যিই কথা বলতে পারে? আর কি বলল সে? সে টিয়া নয়, বালি? হেসে ফেলল আহরাব। বলল, কোন নদীর বালি? পদ্মা নাকি মেঘনার? টিয়াটি হয়তো বুঝল না আহরাবের কথার মানে। সে সামান্য এক টিয়া। আর ছোট্ট মাথায় কি এত বুদ্ধি আছে যে কারো সকল প্রশ্নের উত্তর দিবে?
সে শুধু পারবে তার মালিকের শেখানো বলিগুলো আওড়াতে। ওই কথাটুকুও তাকে নিশিতাই শিখিয়েছিল। হাসি থামালো আহরাব, বলল, বলতো টিয়া, তোর নাম এই বালি রেখেছে কে? টিয়ার কাছ থেকে জবাব এলো না কোনো, তবে এক নারীর কাট কাট কণ্ঠস্বরে চমকে উঠল আহরাব। এত রাতে একজন অবিবাহিত মেয়ের কক্ষে এক পুরুষের আগমন অবশ্যই কোনো সভ্য চরিত্রের পুরুষের কার্য নয়। চকিত দৃষ্টিতে পেছন ফিরে তাকালো আহরাব। চোখের সামনে ভেসে উঠল সেই শুভ্র পরীর মাত্র মুখে ছিটানো পানির ফোঁটাগুলো হালকা ড্রিম লাইটের আলোতে মুক্তোর দানার মতো চিকচিক করছে। লম্বা খোলা চুলগুলো ছড়িয়ে পড়েছে পিঠ জুড়ে। বৃষ্টির দাপট কমেছে আগের থেকে, এখন হালকা বৃষ্টির সাথে মৃদু বাতাস বইছে। বাতাসে খোলা চুলগুলো আছড়ে পড়ছে মেয়েটির চোখে মুখে। কেমন একটা মাতাল মাতাল অনুভূতি বাসা বাঁধছে আহরাবের ভেতরে। ঢোক গিলল সে, কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বলল, সরি, ভুল করে চলে এসেছি। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে নিশিতার সামনে। মেয়েটার মধ্যে আছে কি যে এই দুইবার দেখতেই তাকে আসক্ত করে ফেলেছে। আহরাবের হাসি পাচ্ছে ভীষণ। যে পুরুষকে হাজারো চেষ্টা করেও নারীরা বাগে আনতে পারে না, তাকে কিনা মাত্র দুইবার দেখাতেই এমন এক পরিস্থিতিতে ফেলে দিচ্ছে এই মেয়ে। মেয়েটার আগুন ঝরা সৌন্দর্যের কারণেই বোধহয় এমন হচ্ছে। না না, কাল সকালেই এ বাড়ি ছাড়তে হবে তাকে। এই বাড়ি মোটেও তার জন্য নিরাপদ নয়। ক্যারিয়ার গড়তে হলে, একজন সফল রাজনীতিবিদ হতে হলে এই নারী নামক মায়াজাল থেকে দূরে থাকতে হবে তাকে, যেমনটা এত বছর ছিল। এই নারী মানেই দুর্বলতা, আর সে মোটেও দুর্বল হতে চায় না, কিছুতেই না। গ্রীষ্মের তীব্র গরম, মাথার ওপর সূর্য তীব্র তেজস্বীভাবে জ্বলে যাচ্ছে। মাত্রই ক্লাস শেষে রিকশার জন্য দাঁড়িয়েছে নিশিতা। রোজ এইটুকু পথ হেঁটেই যায় সে, কিন্তু আজ এত গরমের মধ্যে ক্লাসগুলো করে শরীরটা ভীষণ ক্লান্ত। হাত উঁচিয়ে হাত ঘড়িটার দিকে তাকালো নিশিতা। 3টার বেশি বেজে গেছে। এই সময়ে না কোনো রিকশা দেখা যাচ্ছে আর না কোনো মানুষজন। রাস্তাও বেশ ফাঁকা এবং নীরব। দুপুরে খেয়ে দিয়ে সবাই বিশ্রাম নিচ্ছে বোধ হয়। কাঁধের ব্যাগটা খুলে একটা বই বের করে মাথার উপরে ধরল নিশিতা। রোদ আটকানোর ব্যর্থ চেষ্টা তার। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ভ্রু কুঁচকে এদিক সেদিক তাকিয়ে রিকশার অপেক্ষা করছে সে। আহরাব নিজের গাড়িতে বসে দূর থেকেই এতক্ষণ পর্যবেক্ষণ করছিল নিশিতাকে। একটা মিটিং এ এই দিকটায় এসেছিল সে। গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় নিশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল সে। মেয়েকে দেখলে যেন কেমন অদ্ভুত অনুভূতি হয় তার। যতই চাক মেয়েটাকে উপেক্ষা করে সামনে চলে যেতে পারে না সে। গাড়িটা ধীর গতিতে এগিয়ে নিয়ে গেল নিশিতার সামনে। জানালার কাঁচ নামিয়ে উকি দিল বাইরে। ভদ্রভাবে জিজ্ঞেস করলো, এই কলেজেই পড়ো তুমি? নিশিতা ভ্রু কুঁচকে তাকালো। এই ব্যক্তি এখানে কেন, তাও এই দুপুরে? অনিচ্ছা সত্ত্বেও নিশিতা উত্তর দিল, এমনি অসহ্য গরম। তার মধ্যে এই বান্দাকে দেখেই নিশিতার মেজাজ বিগড়ে গিয়েছে। আবার সেধে সেধে কথাও বলতে এসেছে আজ। আহরাব আবার প্রশ্ন করলো, কোন ক্লাসে পড়ো তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। হাসলো আহরাব, বলল, আমার হাঁটুর বয়সী তুমি। এতটা পুচকে দেখে তো মনেই হয় না। মেজাজের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিশিতার। তবুও কিছু বলল না সে। তাকে কিনা শেষ পর্যন্ত পুচকি উপাধি দিয়ে দিল এই লোক। তাহলে কেন গিয়েছিল সেদিন তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে? আবার কেন কারণ ছাড়াই সেই বিয়ে ভেঙে দিয়েছিল? তখন তাকে পুচকে মনে হয়নি এই পুচকে মেয়ের মনে এত বড় একটা ঘটনা কি প্রভাব পড়বে। আর দাঁড়িয়ে থাকলো না নিশিতা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকের মুখ দর্শনের কোনো ইচ্ছেই নেই তার। এই লোককে দেখলেই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের বিষাক্ত কিছু স্মৃতি। সামনের দিকে হাঁটা ধরল নিশিতা। আহরাব দ্রুত গাড়িতে দরজা খুলে বেরিয়ে এলো। পথ আটকে দাঁড়ালো নিশিতার, বলল, গাড়িতে বসো, আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। নিশিতার কাট কাট গলায় উত্তর দিল, প্রয়োজন হবে না তার, আমি নিজেই চলে যেতে পারবো। সে আমিও জানি, তবুও এই রোদে চলো, আমি পৌঁছে দিচ্ছি। বললাম তো প্রয়োজন হবে না। এখানে এত সহানুভূতি না দেখিয়ে পাবলিকের হেল্প করুন, কাজে লাগবে। আহরাবের পাশ কাটিয়ে হাঁটা ধরল নিশিতা। কথাগুলো বেশ গায়ে লেগেছে আহরাবের।
যেখানে হাজারো মেয়ে আহরাব ইশতিয়াদের একটু কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে, তার একটু দেখা পাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে, সেখানে আহরাব আজ নিজে থেকে এই মেয়েকে লিফট দেওয়ার অফার করেছে আর মেয়েটা এত কঠিনতর ভাবে সে প্রত্যাখ্যানও করলো। বিষয়টা ইগোতে লেগেছে আহরাবের। এইটুকু পুচকে মেয়ে, তার এত তেজ, কিসের এত অহংকার? রাগে ফেটে পড়ছে আহরাব। সাথে সাথে নিজের কাজের জন্য অবাকও হচ্ছে সে। নিজের ক্যারিয়ারে দাগ লাগতে দিবে না বলে যেখানে সে নারীদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখে, সেখানে সে এই মেয়ের সাথে নিজে থেকে কথা বলতে এসেছিল। অবাক করা বিষয়, ভীষণ অবাক করা বিষয়। প্রতিদিনের তুলনায় আজ বাড়িতে একটু আগেই ফিরেছে আহরাব। যেখানে বাড়ি ফিরতে রোজ তার রাত 8টা বা 9টা বেজে যায়, সেখানে আজ সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছে। সূর্য এখনো ডুবে অন্ধকারে স্বাগত জানায়নি। পশ্চিম আকাশে লাল রঙা সূর্যটা ছড়িয়ে রয়েছে তার লাল রঙা আলো নিয়ে। নিজের রুমে ঢুকে হাতের ঘড়িটা ছুঁড়ে ফেলল বিছানায় আহরাব। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। একটুখানি পুচকে একটা মেয়ে কিনা তাকে আজ ইগনোর করছে। দ্য গ্রেট আহরাব ইশতিয়াদকে। রাগে গজগজ করতে করতে শার্টের টপ বাটন দুটো খুলে বিছানায় বসলো সে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টায় মনোযোগী সে। তখনই তার রুমে ঢুকলো মেহরাব আর মাহবুব। আহরাবের যমজ 2 ভাই তারা। আহরাবের থেকে বছর 3 ছোট তারা। রুমে ঢুকেই বুঝতে পারলো তাদের ভাই কোনো কারণে রেগে আছে ভীষণ। এই মুহূর্তে এখানে কোনো কথা বলা মানেই নিজেদের বিপদ নিজে ডেকে আনা। ঢোক গিলল 2 ভাই। একে অপরের দিকে তাকিয়ে নিশ্চুপ ভয় পা বাড়ালো দরজার দিকে। তখনই চোখ বন্ধ অবস্থায় আহরাব গম্ভীর কণ্ঠে শোধালো, কি সমস্যা? কি বলতে এসেছিলি? মেহরাব কনুই দিয়ে গুঁতো মারল মাহবুবকে। ফিসফিসিয়ে বলল, তুই বল। মাহবুব পাল্টা বলল, তুই বল। তুই না আমার থেকে 1 মিনিটে বড়? 1 মিনিটের বড় ওটা কোনো বড় হলো? তুই বল না, তুই বল। 2 ভাইয়ের তর্ক বিতর্কের মাঝেই ধমকে উঠল আহরাব। বলল, গুজুর গুজুর না করে যা বলার জন্য এসেছিস সেটা বল। মেহরাব আর মাহবুবের বয়স 27 ছাড়লেও এখনো ভাইকে তারা ভয় পায় ভীষণ। ভাইয়ের রাগ যে কতটা ভয়ঙ্কর তার সাথে বেশ পরিচিত তারা। মেহরাব আমতা আমতা করে বলল, না মানে আমরা আশরাফ মামার বাড়িতে যাচ্ছি, অনেকদিন যাওয়া হয় না তাই আর কি। আমরা বলতে কে কে? মা, আমি আর মাহবুব। আহরাব উঠে দাঁড়ালো। শার্টের খুলে রাখা বোতাম দুটো লাগাতে লাগাতে বলল, চল। মাহবুব বলল, কোথায়? মামার বাড়িতে। অবাক হলো 2 ভাই। একে অপরের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, তুমিও যাবে? কেন, তোদের সমস্যা আছে কোনো? যদি থেকেও থাকে তবু আমি যাচ্ছি। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল 2 ভাইয়ের। যে ভাইকে সারাদিন পায়ে ধরেও কোথাও নেওয়া যায় না, সারাদিন পার্টি, অফিস, দল আর রাজনীতি নিয়ে দৌড়াদৌড়ি করে সে আজ নিজে থেকে মামার বাড়িতে যাবে। এ ঘটনা কি বিশ্বাস করা যায়? মোটেই না। মেহরাব মাহবুবের দিকে হাত বাড়িয়ে দিল, বলল, একটা চিমটি মারতো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? মাহবুব চিমটি মারল মেহরাবের হাতে। আ করে চিৎকার করে উঠল মেহরাব। কটমট করে বলল, এত জোরে চিমটি মারলি কেন? মনে হচ্ছে মাংস খুলে নিয়েছিস, রাক্ষস কোথাকার। আমি রাক্ষস হলে তুই কি? তুই বড় রাক্ষস, আমার থেকে 1 মিনিটে বড় রাক্ষস। কি বললি তুই? দাঁড়া। ভেঙচি কাটল মাহবুব। দৌড়ে নিচে গেল মায়ের কাছে। এই ছেলে দুটো আর বড় হলো না। এদের আচরণ দেখে কে বলবে এদের বয়স 27 ছাড়িয়েছে? বয়স বাড়লেও যে বাচ্চামো স্বভাবটাই ছাড়তে পারেনি তারা। এদের নিয়ে মাঝে মাঝে ভীষণ চিন্তায় পড়ে যায় আয়েশা বেগম। ঘড়ির কাঁটায় রাত 8টা ছুঁই ছুঁই। কৃত্রিম আলোয় চিকচিক করছে চারদিক। শহরের কোলাহল এখনো নীরবতায় ঢাকেনি। নিশিতা নিজের রুমে পড়ছিল। মাত্র কিছুদিন পরে তার টেস্ট পরীক্ষা। পড়ার টেবিলের পাশে রাখা খাঁচা থেকে বালি বারবার ডাকছিল, নিশিতা নিশিতা করে। বিরক্ত হলো নিশিতা। বিরক্ত ভরা কণ্ঠে বলল, উফ বালি, কতবার তোকে কথা বলতে নিষেধ করেছি বলতো? পড়ছি তো আমি। অমনি বালি চেঁচিয়ে উঠল, নিশিতা পড়ছে, নিশিতা পড়ছে। নিশিতার বিরক্তি আরও বাড়ল। উঠে দাঁড়ালো সে। খাঁচাটা হাতে নিয়ে বলল,
এখন আমার রুমেই রাখবো না তোকে, উষ্টা মেরে দিয়ে আসবো নীলা আপুর কাছে। সেখানে দুই বকবকানি মনের সুখে বকবক করিস। দরজা খুলে খাঁচা হাতে বেরিয়ে এলো নিশিতা। মাঝে মাঝেই যখন পড়ার চাপ থাকে আর বালি বিরক্ত করে তখন তাকে লিনার রুমেই রেখে আসে নিশিতা। লিনা ও বেশ খুশি হয়, তখন তার বকবকানির একজন সঙ্গী হয় আর নিশিতার জন্য ভালো হয়। বালি নতুন নতুন কথা শেখে। লিনার রুমে গেল নিশিতা, কোথাও নেই সে। গেল কোথায়? বালিকে নিয়ে আবার নিজের রুমের উদ্দেশ্যে রওনা হলো সে। মাঝপথেই থমকে দাঁড়ালো। নিচ থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে, বেশ কিছু মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আচ্ছা, বাড়িতে কি কেউ এসেছে? হয়তো এসেছে। লিনা কি তবে সেখানেই? রুমে যেহেতু নেই তাহলে সেখানেই হবে। নিশিতা নিচে কারা এসেছে না দেখেই বালিকে নিয়ে নিচে নেমে গেল। সে সিঁড়িটার দিয়ে নিচে পা রাখতেই থমকে দাঁড়ালো সে। কিছু পরিচিত মুখ দেখে যেন স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। অতীতের স্মৃতি যেন আবারও নাড়া দিয়ে উঠল তার। তবে এবার আর ভেঙে পড়া যাবে না, নিজেকে শক্ত রাখতে হবে। সে সম্পর্কটাকে কখনো গড়েই ওঠেনি। সেই সম্পর্ক নিয়ে এত কষ্ট, বিষণ্ণতা, অভিমান রেখে কী লাভ? স্বাভাবিক থাকতে হবে তাকে। মলিন হাসল নিশিতা, একটু এগিয়ে সালাম দিল আয়েশা বেগমকে। নিশিতাকে দেখে এতক্ষণ তার অবস্থাও কিছুটা নিশিতার মতোই হয়েছিল। এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন সে। প্রায় 1 বছর আগে নিজের ছেলের জন্য সে অন্যায় করেছিল এই ছোট্ট মেয়েটার সাথে। তবে এটা ঠিক যে প্রথম দেখাই নিশিতা মন কেড়েছিল তার। নিশিতার চাল চলন, আচার আচরণ, ভদ্রতা সবকিছুই মুগ্ধ করেছিল তাকে। নিশিতার সালামে ঘোর কাটল আয়েশা বেগমের। সালামের উত্তর দিয়ে সে বলল, ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? জি আন্টি, ভালো। কেমন? নিশিতা এগিয়ে গেল মেহরাব আর মাহবুবের দিকে। বছরখানেক আগে আয়েশা বেগমের সাথে তারাও গিয়েছিল নিশিতাদের বাড়িতে। সেই একবার দুইবার দেখাতেই নিশিতার মনে রেখেছে তাদের। চিনতেও বেগ পেতে হয়নি আজ। নিশিতার শান্ত কণ্ঠে তাদের জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনারা? নিশিতাকে দেখে এতক্ষণ তারাও ঘোরের মধ্যে চলে গিয়েছিল। নিশিতার প্রশ্নে ঘোর কাটল তাদের। দুই ভাই একসাথে উত্তর দিল, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন এলেন? এই তো একটু আগেই। আচ্ছা। আর কিছু বলল না নিশিতা। পাখির খাঁচাটা হাতে দিল লিনার, বলল, আপু, বালিকে একটু তোমার কাছে রাখবে প্লিজ? আরে প্লিজ বলতে হবে না, রাখবো আমি। এগিয়ে গেল মাহবুব। পাখির খাঁচা দুটো টুকা দিয়ে জিজ্ঞেস করলো, পাখিটা তোমার? নিশিতা মাথা নাড়ল, যার মানে হ্যাঁ এটা তার। খাঁচাটার দিকে একটু ঝুঁকলো মেহরাব, জিজ্ঞেস করলো, এই পাখি, কি নাম তোমার? বালি। বালি? বালি আমার নাম। হেসে ফেলল মেহরাব আর মাহবুব। মাথা উঠিয়ে মেহরাব বলল, বাহ, পাখিটা দেখছি ভীষণ সুন্দর, কথা বলে। নিশিতা নরম কণ্ঠে বলল, আচ্ছা আমি যাই, আমার পড়তে হবে, সামনেই পরীক্ষা। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না নিশিতা। কাউকে আর কিছু বলার সুযোগও দিল না। লম্বা লম্বা পা ফেলে চলে গেল রুমের দিকে। আহরাব এতক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়েছিল নিশিতার দিকে। সে অবাক হয়েছে এটা দেখে যে তার মা ভাই এই মেয়ের সাথে পূর্ব পরিচিত। তাছাড়া এই মেয়ে এখানে এসে সবার সাথে কথা বলল, তবে তার সাথে একটা কথাও বলল না, পাত্তাই দিল না তাকে। সবার সাথে কি সুন্দর কথা বলল, আর ওর সামনে আসলেই শুরু হয়ে যায় এই মেয়ের চ্যাটাং চ্যাটাং কথা। এই মেয়ের কিসের এত শত্রুতা তার সাথে? কেন সব সময় এত অনীহা তার প্রতি? আহরাবের রাগ যেন তরতর করে বাড়ছে। রাত 1টা, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। শহরের কোলাহল কমে গেছে। সারাদিনের বিরক্তিকর গাড়ির হর্ন, মানুষের চেঁচাচেঁচি আর শোনা যাচ্ছে না। শুধু শোনা যাচ্ছে রাতের নিশাচর কীট পতঙ্গের ডাক। আবার মাঝে মাঝে 2-1টা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠছে। নিশিতা এখনো বসে রয়েছে পড়ার টেবিলে। পড়াশোনার কিছুই তার মাথায় ঢুকছে না। মাথায় তার এখন হাজারো চিন্তা। সে না চাইতেও অতীত এসে বারবার কড়া নাড়ছে তার স্মৃতির পাতায়। নিজের ভেতরের চাপা আর্তনাদগুলো যেন বেরিয়ে পড়তে চাইছে আজ। এতদিন যা তার অপ্রকাশিত ছিল। একবার অবশ্য নিচে গিয়েছিল সে, চুপচাপ খেয়ে আবার চলে এসেছে। কারোর সাথে কোনো কথা হয়নি তার।
দীর্ঘশ্বাস ফেলল নিশিতা। বইয়ের পাতাগুলো আবার উল্টানো শুরু করলো। তখন থেকে এই একই কাজ করছে সে। পড়ছে না কিছুই, শুধু বইয়ের পাতাগুলো আনমনে উল্টাচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। হয়তো লীনা এসেছে বালিকে নিয়ে। ইস, বালির কথা একদম ভুলেই বসেছিল সে। সেই কখন বালিকে রেখে এসেছে লীনার কাছে। খুব জ্বালিয়েছে বোধহয় তাকে। আসলে মস্তিষ্ক জুড়ে এত বিষণ্ণতা থাকলে কি আর বাহিরের পৃথিবীর কোনো কথা মনে থাকে? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নিশিতা। বিছানায় ফেলে রাখা অবহেলিত ওড়নাটা গায়ে জড়ালো সুন্দরভাবে। অতঃপর ধীর পায়ে দরজার দিকে গেল। দরজার ছিটকানিটা খুলে দরজাটা টানতেই চমকে উঠল সে। দরজার বাহিরে দাঁড়িয়ে রয়েছে আহরাব। নিশিতা পেছন ফিরে তাকালো। দেয়ালের ঘড়িতে স্পষ্ট জানান দিচ্ছে 1:10 বেজেছে। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো আহরাবের দিকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এত রাতে আমার রুমে? আলো জ্বলতে দেখে এসেছিলাম। ও, পড়ছিলাম আমি, তাই। ও আর কিছু না। দরজাটা আটকে দিতে উদ্যত হলো নিশিতা, তবে পারল না। তার আগে দরজাটা ঠেলে ভিতরে ঢুকে গেল আহরাব। নিশিতা চোখ বন্ধ করে নিল, অতঃপর জোরে একটা নিঃশ্বাস নিল। দাঁতে দাঁত চেপে বলল, এত রাতে একটা অবিবাহিত মেয়ের রুমে এভাবে আসা কোন ধরনের অসভ্যতামি? আহরাব উত্তর দিল না। এগিয়ে গেল নিশিতার টেবিলের কাছে। টেবিলের ওপরে আধখোলা বইটা হাতে নিল। এক পৃষ্ঠা উল্টাতে উল্টাতে প্রশ্ন করলো, আমাকে চেনো তুমি? না চেনার তো কোনো কারণ আছে কি? নাম জানো আমার? কেন, আপনার নাম জানেন না আপনি? মেজাজ বিগড়ে যাচ্ছে আহরাবের। ভালোই ভালোই দুটো কথা বলতে এসেছিল এই মেয়ের সাথে, কিন্তু এই মেয়ের যেন অভ্যাসে পরিণত হয়েছে ওর সাথে চ্যাটাং চ্যাটাং করা। এমনিতে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর ওর সামনে এলেই রণচণ্ডী রূপ ধারণ করে। আহরাব দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ভালোভাবে কথা বলতে পারো না তুমি? এত রাতে একজন অবিবাহিত মেয়ের রুমে আসা পুরুষ মানুষের সাথে এর থেকে ভালোভাবে আর কথা বলতে পারি না আমি। রাগ যেন আরো এক ধাপ বেড়ে গেল আহরাবের। এই মেয়ের সামনে সে নিজেকে যতই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুক না কেন, এই মেয়ে তো সবসময় তেরামি করবে। হাতের বইটা শব্দ করে রাখলো টেবিলে। এক পা এগিয়ে এলো নিশিতার দিকে। ঢোক গিলল নিশিতা। যতই বাইরে অভিমানের বশে তেজ দেখাক সে, মনে মনে ঠিকই ভয় পাচ্ছে সে। বিশেষ করে এই মুহূর্তে। এত রাতে কোনো মেয়ের রুমে যদি কোনো পুরুষ মানুষ ঢুকে পড়ে, তবে সেই মেয়ের ভয় পাওয়াটা অবশ্যই স্বাভাবিক। এত রাতে নিশ্চয়ই কোনো পুরুষ মানুষ ভালো উদ্দেশ্যে একজন অবিবাহিত নারীর রুমে আসবে না, তাও যার সাথে তার বিয়ে ভেঙেছে। ভাবতেই কলিজা কেঁপে উঠল নিশিতার। 2 পা পিছিয়ে গেল সে। কি করতে চাইছে এই লোকটা? এভাবে তার দিকে এগুচ্ছে কেন? কি তার উদ্দেশ্য? পিছিয়ে যেতে যেতে হঠাৎ হোঁচট খেল নিশিতা। মুখ থুবড়ে পড়ল মেঝেতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল আহরাব। আস্তে আস্তে 1 পা 2 পা করে এগুনোর বদলে দ্রুত এগিয়ে গেল নিশিতার কাছে। নিশিতা পা ধরে বসে রয়েছে। পাটা বোধহয় গেল। পায়ের ব্যথা পেয়েছে ভীষণ। আহরাব হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে এসো। নিশিতা ধরল না আহরাবের হাত। কোন রকম পাশের দেয়াল ধরে উঠে দাঁড়ালো। তাচ্ছিল্যর হাসি হেসে বলল, আমি পড়ে গেলে একাই উঠে দাঁড়াতে জানি, তার জন্য কারো হাতের প্রয়োজন পড়ে না। রাগ যেন তরতর করে বেড়ে গেল আহরাবের। এই মেয়ের সাথে দেখা হওয়ার পর থেকে তাকে লাগাতার ইগনোর করছে, অপমান করছে। এইটুকু পুচকে মেয়ে কিনা তার সাথে এভাবে কথা বলছে। না, আর সহ্য করা যাচ্ছে না। অনেক সহ্য করেছে সে। নিশিতা কোনো রকম খোঁড়াতে বেরিয়ে যেতে চাইল রুম থেকে, কিন্তু পারল না। আহরাব রাগের বশে হ্যাচকা টান দিল নিশিতার ডান হাত ধরে। আচমকা টানে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না সে। হুমড়ি খেয়ে পড়ল আহরাবের বুকের ওপর। আহরাব এক হাতে শক্ত করে কোমর পেঁচিয়ে ধরল নিশিতার, অন্য হাতে নিশিতার ডান হাতটা পেছন দিকে মুচড়ে ধরল। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে নিশিতা। কোমরটা কেমন খাবলে ধরেছে আহরাব। তার নখগুলো যেন ডেবে গেছে নিশিতার মেদহীন নরম কোমরে। জ্বলছে ভীষণ। চুপ করে থাকতে পারল না সে। ব্যথাতুর কণ্ঠে বলল, লাগছে আমার, ছাড়ুন। আহরাবের রাগ যেন আকাশ ছুঁই ছুঁই। তার এখন আর কোনো দিক তাকানোর বা দেখার সময় নেই। দাঁতে দাঁত চেপে সে বলল, লাগুক, লাগার জন্যই ধরেছি। এতটুকু পুচকে মেয়ের
এত তেজ আসে কোথা থেকে? কি ভেবেছো তুমি নিজেকে? কিসের এত অহংকার তোমার? ফুপিয়ে কেঁদে দিল নিশিতা। ভড়কে গেল আহরাব। হুঁশ ফিরল সে। নিশিতা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। এতক্ষণে আহরাবের রাগ যেন উধাও হয়ে গেল কোথাও। সে ছেড়ে দিল নিশিতাকে। ছাড়া পেয়ে নিশিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। অন্য হাতটা দিয়ে হাত বুলালো আহরাবের ধরে রাখা হাতটা। ফর্সা কোমল হাতটা লাল হয়ে গেছে, কেমন রক্ত জমাট বেঁধে গেছে। একটু আগে পড়ে পায়ে ব্যথা পেয়েছিল ভীষণ। ওদিকে আহরাবের ধরে থাকা কোমরের স্থানটাও ভীষণ জ্বলছে। সব মিলিয়ে ব্যথায় জর্জরিত নিশিতা। অপরাধবোধ অনুভব করল আহরাব। অস্থির হয়ে উঠল সে। হাত বাড়িয়ে নিশিতার লাল হওয়া হাতটা ধরল। ছিটা মেরে হাতটা সরিয়ে নিল নিশিতা। কাটকাট কণ্ঠে বলল, একদম আদিক্ষেতা দেখাতে আসবেন না, এখনই চলে যান এখান থেকে। দেখো সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি তো অনেক কিছুই বুঝতে পারবেন না। অবুঝ শিশু কিনা সব সময়ই ভুল করেই যান, আর তার খেসারত দেয় অন্য কেউ। অবাক হলো আহরাব। কি বলছে এই মেয়ে? সে আবার কি ভুল করলো যার খেসারত অন্য কেউ দিয়েছে? আহরাব কিছু বলার জন্য মুখ খুলতেই হাত উঠিয়ে থামিয়ে দিল নিশিতা। রাগী কণ্ঠে বলল, এক্ষুনি চলে যান এখান থেকে, না হয় আমি কিন্তু চিৎকার করে বাড়ির লোকজনকে ডাকবো। নিজের সম্মানের দিকে তাকাবো না আর। দেখো, যাবেন নাকি আমি চিৎকার করব? দমে গেল আহরাব। আহত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে। সে যা করেছে নিঃসন্দেহ তা অন্যায়। আসলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি সে। আহরাবকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তেতে উঠল নিশিতা। বলল, কি হলো, যাচ্ছেন না কেন? আহরাব ছোট করে উত্তর দিল, যাচ্ছি। আর কিছু বলল না সে। নীরবে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল সে। নিশিতা চোখ তুলে একবার তাকালো আহরাবের চলে যাওয়ার দিকে। তাচ্ছিল্যর হাসি হাসল সে। সকালের আলো ফুটেছে অনেকক্ষণ। নীরব শহরটা ব্যস্ত হয়ে পড়েছে। মানুষ ছুটে চলেছে যে যার জীবিকা নির্বাহের কাজে। যানবাহনের প্যাপ ও ধ্বনিতে ভরে উঠেছে রাস্তাঘাট। সকাল 10টা বেজেছে প্রায়। নিশিতা এখনো রুম থেকে বের হয়নি। যে মেয়ে খুব সকালে উঠে সকলকে জাগিয়ে তোলে আজ তার পাত্তাই নেই। লামিয়া বেগম প্রথমে ভেবেছিল হয়তো আহরাবের জন্য নিচে আসছে না সে, কিন্তু এর জন্য এত বেলা পর্যন্ত নিচে আসবে না? কলেজের সময়ও তো হয়ে গেছে। কলেজ কামাই দেওয়ার মেয়ে তো নিশিতা নয়। চিন্তায় কপালে ভাঁজ পড়ল লামিয়া বেগমের। লিনাকে বলল, একবার দেখে আয় তো নিশিতা ঘুম থেকে উঠেছে কিনা। অবশ্যই উঠেছে, এত বেলা পর্যন্ত ঘুমানোর মেয়ে নিশিতার নয়। যা না, দেখে আয় কি করছে মেয়েটা। লিনা সোফা ছেড়ে উঠল। এতক্ষণ বসে বসে সে আড্ডা দিচ্ছিল মেহরাব আর মাহবুবের সাথে। এখানে অবশ্য রিনাও রয়েছে। আহরাব নিজের রুম থেকে বেরিয়ে এসেছিল মাত্রই। আয়শা বেগম এগিয়ে এলেন। লিনাকে বললেন, তুই বস, আমি যাচ্ছি। লিনা খুশি মনে বসে পড়ল। আহরাব ভ্রু কুঁচকাল। জিজ্ঞেস করল, নিশিতাকে? সবাই যেন আকাশ থেকে পড়ল। নিশিতাকে চেনে না সে? যার সাথে এত কাহিনী ঘটে গেল তাকেই চেনে না আহরাব? লিনা, মেহরাব, মাহবুব, রিনা গোল গোল চোখে তাকালো আহরাবের দিকে। তারা যেন ভূত দেখার মতো চমকে উঠেছে। আহরাব চোখ ছোট ছোট করে তাকালো সবার দিকে। লিনা অবাক সুরেই বলল, ভাইয়া, তুমি নিশিতাকে চিনো না? আহরাব সোফায় বসতে বসতে বলল, চেনার কথা ছিল বুঝি। আয়শা বেগম এতক্ষণ শুনছিলেন ছেলের কথা। হঠাৎই শক্ত কণ্ঠে বললেন, তোর চিনতে হবে না কাউকে, আমি ওপরে যাচ্ছি নিশিতাকে দেখে আসতে। অবাক হলো আহরাব। মা হঠাৎ রেগে গেলেন কেন? একজন মানুষকে সে নাই চিনতে পারে, এর জন্য রাগ দেখানোর কি আছে? আজব তো। মায়ের চলে যাওয়ার দিকে দৃষ্টি রেখেই আহরাব বলল, মামিমা এক কাপ চা দাও তো, একটু পর পার্টি অফিসে যেতে হবে একটু। আয়শা বেগম টোকা দিলেন নিশিতার রুমের দরজায়। খুলল না দরজাটা। আয়শা বেগম আবার টোকা দিলেন, এবারও খুলল না। এবার একটু জোরেই দরজা ধাক্কা দিল সে। সাথে ডাক ও দিল নিশিতার নাম ধরে। নিশিতার ঢুলু ঢুলু পায়ে খুলে দিল দরজাটা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মেয়েটার। ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ মেয়েটা। দরজা ধরে কোনো রকম দাঁড়িয়ে আছে। পা দুটো দুলছে, চুলগুলো অগোছালো হয়ে পড়ে আছে। আয়শা বেগম আর দেরি করল না, ধরে ফেলল নিশিতাকে। গায়ে হাত দিতেই চমকে গেল সে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার।
আয়েশা বেগম আস্তে ধীরে নিশিতাকে ধরে বিছানায় আবার শুইয়ে দিলেন। ওপর থেকেই ডাক ছাড়লেন, লিনা, মেহরাব, মাহবুব। মেহরাব, মাহবুব, লিনা, রিনা দৌড়ে এলো নিশিতার রুমে। তাদের সাথে আহরাবও এলো সে ঘরে। নিশিতার চোখ বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আয়েশা বেগম ব্যস্ত কণ্ঠে শুধালেন, জ্বরে মেয়েটার গা পড়ে যাচ্ছে, এর মধ্যে তোরা কেউ দেখিসনি? চমকে উঠল সবাই। কাল রাতেও তো নিশিতাকে ঠিক দেখেছিল সবাই। লিনা ব্যস্ত হয়ে নিশিতার পাশে বসলো, কপালে হাত রেখেই চমকে উঠল, বলল, এমা, এ তো অনেক জ্বর, গায়ে হাতই দেওয়া যাচ্ছে না। রিনা, যা তো একটা বাটিতে পানি নিয়ে আয়, জলপট্টি দিতে হবে এক্ষুনি। রিনা দৌড়ে গেল। মাহবুব ব্যস্ত হয়ে পড়ল, বলল, এখন পর্যন্ত তো কিছুই খাইনিও, বেলা তো কম হলো না। আয়েশা বেগম উঠে দাঁড়ালেন, বললেন, তোরা একটু বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মেহরাব ঔষধের বক্স খুঁজে এতক্ষণে জ্বরের ঔষধ থার্মোমিটার বের করে ফেলেছে। একটা চেয়ার টেনে সেও বসে পড়ল নিশিতার পাশে। মেহরাব নিজেও একজন ডাক্তার, তাই আর বাইরে থেকে ডাক্তার ডাকতে হলো না তাদের। ঔষধের বক্সে পাওয়া থার্মোমিটারটা গুজে দিল নিশিতার মুখে। একটু বাদে মুখ থেকে বের করেই বলল, অনেক জ্বর, 104 ডিগ্রি। তাড়াতাড়ি খাইয়ে ওষুধ খেতে দিতে হবে ওকে। রুমের এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আহরাব। অপরাধ বোধে দগ্ধ হয় সে। তার জন্যই জ্বর এসেছে মেয়েটার। কাল রাতে অমন না করলেই হতো। দরকারি বা কি ছিল অত রাতে তার এই রুমে আসার? তার জন্যই সব হলো। তার জন্যই মেয়েটা এত কষ্ট পাচ্ছে। বিছানায় বসে জ্বরে কাতরাচ্ছে। অন্তর পড়ছে আহরাবের। একটু বাদেই খাবার নিয়ে ঘরে প্রবেশ করলো আয়েশা বেগম। কোনো রকমে অল্প খাওয়ালো। মেহরাবের দেয়া ঔষধগুলো খাইয়ে আবার শুইয়ে দিল তাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না আহরাব। পার্টি অফিসে যেতে হবে তাকে। শীঘ্রই এমপি ইলেকশন। যে পদের জন্য এত কাঠখড় পোড়ানো, এত বছর এত কষ্টে নিজের ক্যারিয়ারকে দাঁড় করানো, এই অবস্থানে সেই পদ তো ছেড়ে দেয়া যায় না। আহরাব বেরিয়ে পড়ল তার কাজে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। নিজের কাজ সেরে বাড়িতে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছে তার। এত রাতে অন্যের বাড়িতে গিয়ে ঝামেলা বাড়ানোর দরকার আছে কি? তাই একবার সে ভেবেছিল বাড়ি চলে যাবে, পরে নিশিতার কথা চিন্তা করে মত পরিবর্তন করল সে। সকালে মেয়েটার জ্বর দেখে গিয়েছিল সে, তারপর আর মেয়েটার খোঁজ নেওয়া হয়নি। কেমন আছে মেয়েটা? তার জন্যই তো এমনটা হয়েছে। মেয়েটার এই অবস্থার জন্য দায়ী তো সেই। তাছাড়া বাড়িতেও তো কেউ নেই, মা ভাইরা সবাই এ বাড়িতে। বাড়ির কলিং বেল টিপল আহরাব। লামিয়া বেগম খুলে দিলেন দরজাটা। জেগেই ছিলেন তিনি, অপেক্ষা করছিলেন আহরাবের জন্য। আহরাবের দেরি দেখে একবার কল করেছিলেন তাকে। সে বলেছিল সে আজ এ বাড়িতেই ফিরবে। আহরাব হাসি মুখে বাড়ি ঢুকলো। লামিয়া বেগমের মুখ পানে তাকিয়ে বলল, আপনাকে কষ্ট দিলাম মামিমা। লামিয়া বেগম হাসলেন। দরজাটা আবার লাগাতে লাগাতে বলল, কিসের কষ্ট রে? ছেলের জন্য মা অপেক্ষা করেছে, এখানে কষ্টের কি আছে? যা হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আহরাব হাত মুখ ধুয়ে খেতে বসলো। লামিয়া বেগম একে একে খাবার বেড়ে দিচ্ছিল। বাধা দিল আহরাব, বলল, অনেক কষ্ট করেছো মামিমা, রাতও অনেক হয়েছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি নিজে নিয়ে খেতে পারবো। লামিয়া বেগম যেতে চাইলেন না, তবুও তাকে জোর করে ঘুমোতে পাঠিয়ে দিল আহরাব। খাওয়ার টেবিলে বসে শান্তভাবে খেয়ে উঠল। টেবিলের পাশে রাখা তোয়ালেটা হাত মুছল সেই। নিঃশব্দে পা বাড়ল নিশিতার রুমের দিকে। আস্তে টোকা দিল নিশিতার রুমের দরজায়। খুলল না কেউ। আবার টোকা মারতেই খুলে গেল দরজাটা। ঘুম ঘুম চোখ মুখে দাঁড়িয়ে রয়েছে লিনা। চোখ মুখে তার বিস্ময়ে ভরা। দেখেই বোঝা যাচ্ছে এত রাতে এই রুমের দরজার সামনে আহরাবকে দেখে অবাক হয়েছে সে। শুধু অবাক না, ভীষণ অবাক হয়েছে সে। ভ্রু কুঁচকে তাকালো আহরাব, বলল, তুমি এই রুমে? নিশিতার জ্বর তো, তাই মা আজ রাতটা নিশিতার কাছেই থাকতে বলল। জ্বর কমেনি এখনো? আগের থেকে কম। মেহেরাব ভাইয়া ওষুধ দিয়ে দিয়েছে, তবুও যদি রাতে আবার কোনো সমস্যা হয় তাই। ও, রুম থেকে বের হ। অবাক হলো লিনা, গোল গোল চোখে বলল, কি? বাংলা বুঝিস না? রুম থেকে বের হতে বলেছি তোকে।
ভরকে গেল লিনা। এত রাতে এই রুমে এসে ওর রুম থেকে বেরিয়ে যেতে কেন বলছে এই লোক? রাজনীতি করতে করতে মাথাটা কি গেছে ওনার? পাগল টাগল হয়ে গেল নাকি? আহরাব আবার ধমকে উঠল, বলল, কি সমস্যা? শুনতে পাসনি? এখনো বের হচ্ছিস না কেন? লিনা গোল গোল চোখে আহরাবের দিকে তাকিয়েই বাইরে বেরিয়ে দাঁড়ালো। আহরাব একবার তাকালো লিনার দিকে, অতঃপর ঢুকে গেল নিশিতার রুমে। ধাপ করে দরজাটা আটকে দিল লিনার মুখের ওপর। চমকে উঠল লিনা। এই লোক নিশিতার রুমে ভেতরে ঢুকে দরজা আটকালো কেন? যার সাথে কোনো কারণ ছাড়াই বিয়ে ভেঙে দিয়েছিল, এত রাতে তার রুমে কি? আচ্ছা, খারাপ কোনো উদ্দেশ্য নেই তো তার? বাড়িতে সবাইকে ডাকবে? কিন্তু আহরাবকে কখনো তো খারাপ মনে হয়নি তার। কখনো খারাপ কোনো রেকর্ডও তার নামে পাওয়া যায়নি। নিজের ক্যারিয়ারের জন্য সে তো সর্বদা মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছে। পরে যদি লিনার ধারণা ভুল হয় তাহলে আহরাব আর তাকে আস্ত রাখবে না, মেরে ওখানেই গুম করে দিবে। আগে বিষয়টা নিজে খুঁটিয়ে দেখে পরে বাড়ির লোককে জানানো যাবে। আগে বুঝতে হবে বিষয়টা। লিনা উপর হয়ে শুয়ে পড়ল দরজার সামনে। দরজার নিচ থেকে উঁকি মেরে দেখার জন্য চেষ্টা। দরজার নিচ থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই। ডিম লাইটের আলোতে তো আরো বোঝা যাচ্ছে না। এই কাহিনী হবে বুঝলে লিনা আগের রুমের বাতিটা জ্বালিয়ে তবে দরজা খুলতো। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আহরাব। ড্রিম লাইটের আলোতে মেয়েটার মুখটা আরো মায়াবী রূপ ধারণ করেছে। জ্বরের ঘোরে বারবার কেঁপে উঠছে পাতলা গোলাপি ঠোঁট জোড়া। আহরাব নিঃশব্দে নিশিতার পাশে বসলো। নিশিতার কপালে হাত রাখতে গিয়ে আবার ফিরিয়ে আনলো। এভাবে একটা মেয়ের কপালে হাত রাখতে ইতস্তত বোধ হচ্ছে তার। এর আগে এভাবে স্ব-ইচ্ছায় ছোঁয়া হয়নি কোনো নারীকে। জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে আশ্বস্ত করল সে। কোনো বাজে উদ্দেশ্যে তো আর সে নিশিতাকে স্পর্শ করছে না। মেয়েটা অসুস্থ, তাই তাকে দেখতে এসেছে। আহরাব তার কাঁপা কাঁপা ডান হাতটা রাখলো নিশিতার কপালে। জ্বর এখনো আছে, তবে বেশি নয়। আহরাব নিশিতার কপাল থেকে হাত নামিয়ে নিল। আলতোভাবে ধরল নিশিতার কোমরে হাত, যে হাতটা কাল সে চেপে ধরেছিল। হাতটা কেমন কালো হয়ে গেছে। নিজের ভেতরেই খারাপ লাগছে আহরাবের। আচ্ছা, মেয়েটার কোমরের অবস্থা কেমন? সেখানেও তো কাল জোরে চেপে ধরেছিল সে। আহরাব আস্তে আস্তে নিশিতার কামিজটা তুলল কোমর থেকে। না চাইতেও চোখ বন্ধ হয়ে আসছে তার। ভীষণ ইতস্তত বোধ হচ্ছে ভেতর থেকে। এভাবে এত রাতে একটা মেয়ের রুমে ঢুকে তার কোমর থেকে জামা তোলা ব্যাপারটা সত্যিই লজ্জাজনক। তবে এই লজ্জাজনক কাজটাই আজ করতে হচ্ছে আহরাবকে, তাও নিজের ভুলের জন্য। আহরাব চোখ পিটপিট করে তাকালো নিশিতার কোমরের দিকে। চমকে গেল সে। নখগুলোর দাগ পড়ে রয়েছে নিশিতার কোমরে। হালকা রক্ত ও শুকিয়ে রয়েছে জায়গাটায়। নিজের অজান্তেই একই করে ফেলল আহরাব। ভেতরে ভেতরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। আনমনেই আহরাবের হাত চলে গেল নিশিতার কোমরে। সেখানে হাত বুলিয়ে দিতে শুরু করল সে। ক্ষণিক পরেই যেন হুঁশ ফিরল আহরাবের। নিজের অবস্থান দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেল সে। এত রাতে একটা মেয়ের কোমরে হাত বুলাচ্ছে, কি একটা অবস্থা! কেউ জানতে পারলে তার মান ইজ্জত আর ছিটে ফোটাও থাকবে না। আর এই মেয়েটাও কেমন অদ্ভুত ভাবে তাকে কাছে টানে সব সময়। এই মেয়েটার সামনে আসতে না চাইলেও অদ্ভুত সব কাজ করে ফেলে সে, যা কখনো নিজে ভাবতেও পারে না আরহাম। না না, এখানে আর থাকা যাবে না। এই মেয়ে ভীষণ ভয়ঙ্কর। চারপাশে সব সময় কেমন মায়াজাল ছড়িয়ে রাখে, আর সেই মায়ার আওতায় এলেই জড়িয়ে পড়ে আহরাব। সে এক প্রকার ছুটে বেরিয়ে গেল রুম থেকে। রুমের বাইরে উপুর হয়ে শুয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়েছিল লিনা। হঠাৎ খট করে দরজা খুলতে হকচকিয়ে উঠল সে। দ্রুত উঠে বসলো, জোরপূর্বক ঠোঁট প্রসারিত করলো। আহরাব কিছু বলল না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। লিনা অবাক চোখে তাকিয়ে রইল আহরাবের দিকে। এর আবার কি হলো? যা হোক গে, আগে ভেতরে গিয়ে দেখা যাক কি হয়েছে। লিনা রুমের ভেতরে পা বাড়াতেই আবার তার সামনে এসে দাঁড়ালো আহরাব। হকচকিয়ে উঠল লিনা। আচমকা এভাবে আহরাবের তার সামনে চলে আসা ভয় পাইয়ে দিয়েছিল তাকে। বুকে হাত দিয়ে সে বলল, ভয় পাইয়ে দিয়েছিলে তো ভাইয়া, আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম। আহরাব পাত্তা দিল না লিনার কথায়, শুধু গম্ভীর কণ্ঠে বলল,
আমি যে আজ এই রুমে এসেছিলাম এটা যেন তুই আর আমি ছাড়া আর বাইরে না যায়। তবে তোর ঘাট থেকে টুকুস করে মাথাটা আলাদা করে দিতে আমার সময় লাগবে না। কেঁপে উঠল লিনা, ঢোক গিলে মাথা নাড়ল, অর্থাৎ সে কাউকে বলবে না। আহরাব আবার গম্ভীর কণ্ঠে বলল, মনে থাকে যেন, আমি কিন্তু আবার এক কথার মানুষ। পরের দিন সকাল সকালই ও বাড়ি থেকে চলে গেল আহরাব। অনেক দিন দেখা হয়নি নিশিতার সাথে। সেও তার কাজে ব্যস্ত, আর নিশিতাও নিজের পড়াশোনায় সময় গড়িয়েছে আপন মনে। নিশিতার টেস্ট পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। আজ প্রথম পরীক্ষা ছিল। মাত্রই পরীক্ষা শেষ করে বেরিয়েছে সে। রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে চলেছে আনমনে। উদ্দেশ্য সামনে একটা ফুলের দোকান থেকে ফুল কিনবে সে। মন খারাপ থাকলে নিশিতা ফুল কিনে। ফুলের স্নিগ্ধ সুন্দর রূপ তার মন ভালো করে দেয় নিমিষেই। আজ তার ভালো লাগছে না কিছুই, মনটা ভীষণ খারাপ। কতদিন আদরের ছোট ভাইটাকে দেখে না, মায়ের হাতে খাওয়া হয় না কতদিন, কোনো কিছুর বায়না ধরে বাবার পিছু পিছু ঘোরা হয় না। বাড়ির কথা খুব মনে পড়ছে তার, ইচ্ছে করছে ছুটে চলে যেতে। হাঁটতে হাঁটতে নিশিতা চলে এসেছে দোকানের কাছেই। তবে একই, এখানকার সব দোকান বন্ধ, ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে, চারিদিকে হইচই এর শব্দ। মারামারি বেঁধেছে বোধ হয়। নিশিতা দাঁড়ালো সেখানে। কৌতূহল বশত এক ছুটে চলা লোককে প্রশ্ন করল, ভাই কি হয়েছে এখানে? লোকটি হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে আপা, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? দ্রুত চলে যান। ইলেকশন নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। ঝামেলা এখন মারামারিতে পৌঁছেছে। কথা শেষ করে লোকটি থামল না এক সেকেন্ডও, দৌড়ে চলে গেল সে। নিশিতা অবাক চোখে তাকালো চারিদিকে। ঢাকা এসেছে আজ অনেক দিন, তবে এমন পরিস্থিতিতে সে এখন অবধি কখনো পড়েনি। ঠিক এই কারণেই এই রাজনীতি বিষয়টা একদম পছন্দ নয় নিশিতার। কি লাভ এই 2 দিনের ক্ষমতা, কি লাভ এই মারামারির ঝগড়া করে? নিশিতা পিছু ফিরে পা বাড়ালো সামনের দিকে। আর এগিয়ে কাজ নেই, তার থেকে বাড়িতে চলে যাওয়া যাক। আর এখানে দাঁড়িয়ে এই ঝামেলা দেখারও প্রয়োজন নেই। নিশিতা এক পা বাড়ালো সামনের দিকে, সাথে সাথেই হাতে টান পড়ল তার। চকিত হলো সে। মাথা তুলে তাকাতেই চোখ পড়ল আহরাবের ঘর্মাত্মক মুখপানে। মাথায় ইটের টুকরার আঘাতে আহ করে ব্যথাতুর ধ্বনি বেরিয়ে এলো। এই ইটের টুকরোটা মারা হয়েছিল নিশিতার দিকে। নিশিতা যখন এখানে এসেছিল তখন পার্টি অফিসের ভেতরেই দাঁড়িয়ে বাইরটা পর্যবেক্ষণ করছিল আহরাব। হঠাৎ চোখে পড়ল নিশিতাকে। লাগাতার নিশিতাকে সরে যেতে বলছিল সেখান থেকে, কিন্তু এই মেয়ে তো দুনিয়ার হুঁশ ছিল না। সে তার নিজের ভাবনার দেশে তলিয়ে গিয়েছিল। শেষে আর উপায় না পেয়ে আহরাব নিজেই ছুটে এলো নিশিতার রক্ষার্থে। নিশিতার হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল আহরাব। চারদিকে সজাগ দৃষ্টিতে তাকালো সে, কেউ তাদের দিকে দেখছে কি না। না, কেউ দেখছে না। সবাই আপাতত এই সংঘর্ষে ব্যস্ত। সামনেই এমপি ইলেকশন। এই মুহূর্তে তাকে কোনো মেয়ের সাথে দেখলে বিভিন্ন কথা রটাবে বিরোধী দলীয়রা। আর তার থেকেও বড় কথা, নিশিতার ওপর বিপদ আসতে পারে তার জন্য। আহরাব আর দেরি করল না। নিশিতার হাত ধরে টেনে দৌড়ে নিয়ে গেল এক সরু গলিতে। কেউ নেই এখানে। কয়েকটা ভাঙা দোকান জীর্ণ শীর্ণভাবে দাঁড়িয়ে আছে শুধু। সেখানে নিয়ে নিশিতার হাত ছেড়ে দিল আহরাব। তাতে দাঁত চেপে বলল, মূর্খ কোথাকার, এমনি কথা বলার সময় তো 2 মণ ওজনের এক একটা কথা আমার দিকে ফিকে মারতে পারো, আর এখন কিনা ওই মারামারির মধ্যে বোকার মতো গিয়ে দাঁড়িয়েছিলে। ভ্রু কুচকে তাকালো নিশিতা, বলল, কথার আবার ওজন হয় নাকি? তোমার কথার ওজন হয়? ওখানে গিয়ে ওভাবে দাঁড়িয়েছিলে কেন বলো তো? মরার শখ হয়েছিল নাকি? মলিন হাসল নিশিতা, বলল, মরার শখ হলেই কি আর মরা যায় নেতা সাহেব? তার জন্য ভাগ্যের লিখনের প্রয়োজন আছে। ফুল কিনতে এসেছিলাম আমি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ঝামেলাটার জন্য ফুলের দোকানটাও আজ বন্ধ। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।